সো আমাদের পুরো এই সিরিজটা হবে বিজনেস অ্যানালিটিক্স সিরিজ, যেটা প্রত্যেক বুধবার দিন 10টার দিকে হবে। এটা সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করবো আসলে এইটার রোলটা কি এবং এইটার বিষয়গুলো কি, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। হ্যাঁ, যারা এখনো এটা সম্পর্কে জানে না আসলে এই রোলটা সম্পর্কে, আমরা খুব দ্রুত এটা সম্পর্কে জানবো, আজকেরই হয়তো আমরা জেনে যাব। তো ইন দিস টুডেস সেশন আমাদের এই কন্টেন্ট গুলো আছে যে আসলে বিজনেস অ্যানালিস্ট যে রোলটা আছে, এই রোলের অরিজিনটা কোথায় থেকে শুরু হয়েছে, ঠিক আছে, যে এটা ইভলভিং কিভাবে হয়েছে, এটার ইভলিউশন কি রকম হয়েছে, তারপরে কোর কম্পিটেন্সিস অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আহ, তাদের যে মেইন যে রেসপন্সিবিলিটি গুলো থাকে, মেইন যে রেসপন্সিবিলিটি গুলো এবং ডিউটি গুলো থাকে, এগুলো কি, এই জিনিসগুলো জানা। তারপর লিস্ট অফ সাম অফ দি স্কিলস এন্ড টুলস ইউজ বাই বিজনেস অ্যানালিস্ট, যারা আমাদের বাংলাদেশে এবং বহির্বিশ্বে যারা গ্লোবালি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট যারা আছেন, তারা যে স্কিলস এবং টুলস গুলো ইউজ করেন অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে, ওইগুলো কি আমরা এগুলো জানার চেষ্টা করব। হোয়াট ইজ ইনভেস্ট? ইনভেস্ট ইজ নট এ টার্ম, ইটস নট এ জাস্ট এ ওয়ার্ড, এটা একটা টার্ম। হ্যাঁ, এটা বিজনেস অ্যানালিস্টদের এটা বিজনেস অ্যানালিস্ট বিষয়ের একটা টার্ম ইনভেস্ট। সো ইনভেস্ট এই টার্মটা কি, এটা সম্পর্কে আমরা জানবো আরো। তারপর আমরা কিছু খুবই পপুলার টেকনিক পড়বো, মস্কো এন্ড শর্ট টেকনিক। আমরা একটু জাস্ট ওভারহেড করে না গিয়ে আমরা জাস্ট একটু ওইটা সম্পর্কে জানা আর কি, বিগিনার লেভেলের কি আর কি, ঠিক আছে। প্রজেক্ট এবং প্রজেক্ট লাইফ সাইকেল গুলো কি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি, বেনিফিট অফ ইফেক্টিভ প্রজেক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো জানবো। হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আর টপ প্রজেক্ট ম্যানেজ সফটওয়্যার গুলো এখন 2025 সালে কোনগুলো এখন আছে টিল নাও, এইগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কারোর যদি কোনো ডাউট থাকে বা কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, তারা ইমিডিয়েট আমাকে কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, আমি কোয়েশ্চেন আনসার দিব, কোনো সমস্যা নাই। তো আমরা তাহলে শুরু করি। অরিজিন অফ বিজনেস অ্যানালিস্ট, এটা আর্লি 1990s আমাদের যে এই যে বিজনেস অ্যানালিস্টার প্রয়োজনীয়তা অনুভব হয়। কেন অনুভব হয়? কারণ হলো যে র্যাপিডলি যে বিজনেস গুলো গ্রো করতেছিল আর্লি 1990s, ওই বিজনেস গুলোতে আইটি ইন্টিগ্রেশনের প্রয়োজনীয়তা পড়তেছিল এবং র্যাপিডলি এটার প্রয়োজনীয়তা বাড়তেছিল, যে আইটি টেকনিক্যাল বিষয় থেকে শুরু করে সবকিছু। তো এইখানে যে প্রফেশনাল লেভেলের যারা আইটি টেকনিক্যাল বা আইটি স্পেশালিস্ট আছেন, তাদের সাথে এই যে বিজনেসম্যান যারা আছেন বা যারা ওই ক্লায়েন্ট হিসেবে যারা কাজ করে থাকেন, যারা যারা বিজনেসটাকে গ্রো করেন বা বিজনেসটা রান করেন, তাদের ভিতরে একটা গ্যাপ রয়ে গেছে, যে আসলে তারা এই মানে টেকনিক্যাল সাইডটাকে খুব ভালোভাবে ওরা মানে বুঝাইতে পারতেছে না, যারা টেকনিক্যাল স্পেশালিস্টদের তাদের কি প্রয়োজনীয়তা রয়েছে, এবং টেকনিক্যাল স্পেশালিস্টরাও এজ এ বিজনেস পার্সপেক্টিভ থেকে তারা আসলে ভাবতে পারতেছে না যে আসলে বিজনেসম্যানদেরকে আসলে কি প্রয়োজন পড়ে, বা যারা বিজনেসটাকে গ্রো করছেন তাদের কি প্রয়োজনীয়তা রয়েছে। তো যার কারণে আমাদের এই বিজনেস অ্যানালিস্টদের প্রয়োজনীয়তা অনুভব হয়, এবং এরা এই রোলটাতে এই যে টেকনোলজিক্যাল সলিউশন এবং বিজনেস নিডস, এই দুটোর মাঝখানে তারা এজ এ কি বলে, তারা এজ এ মিডিওকার হিসেবে তারা কাজ করে থাকেন। তারা দুটোকে আন্ডারস্ট্যান্ড করে, তারা এই বিজনেসের নিডস এবং টেকনিক্যাল সলিউশনস দুটোকে তারা একত্রে মানে কাজগুলো করে। এতে হয় কি, যে যার বিজনেসে যে কাজগুলো বিজনেসে এফিসিয়েন্সি বাড়া শুরু করছে এবং আইটি সলিউশন গুলোতে অ্যাকশনেবল কোন একটা এই গ্রোথ দেখা গেছে এই এই বিজনেস অ্যানালিস্টদের কারণে, ঠিক আছে। তো আমরা নেক্সটে যাই যে দি ইভলিউশন অ্যান্ড এমার্জেন্স অফ বিজনেস অ্যানালিস্ট, আসলে এটা কিভাবে ইভলিউশন হয়েছে এবং কি ধরনের প্রয়োজনীয়তা পড়ছে, কিরকম একটা হিস্টোরি বিজনেস অ্যানালিস্টদের হিস্টোরি। তো ইন্ডাস্ট্রিজ ইনিশিয়ালি ল্যাকড দি এক্সপার্টিস টু প্ল্যান টাস্ক ইফেক্টিভলি। মেইনলি হলো যে একটা বিজনেসকে রান করতে গেলে একটা কিন্তু টাস্ক প্রয়োজন, তাই না? বিজনেসকে রান করতে গেলে একটা প্রপার একটা ম্যাথোডোলজি প্রয়োজন, প্রপার স্টেপস প্রয়োজন, প্রপার সলিউশনস প্রয়োজন, ঠিক আছে। তো এইখানে এটা শুধুমাত্র ইফেক্টিভলি যখন যে প্রেজেন্ট যে প্রজেক্ট গুলো আছে এগুলোতে প্রয়োজনীয়তা পড়তেছিল না, এবং ফিউচার নিডসও বলতেছিল যে না, এখানে কোন একটা ল্যাক রয়ে গেছে এক্সপার্টিসের, যার কারণে যে বিজনেস গুলো ওইভাবে র্যাপিডলি গ্রো করলেও কোন একটা জায়গায় স্টাক হয়ে রয়েছে। তো এই স্টাক গুলো হয়ে থাকার কারণে ওইখানে একটা ল্যাক দেখা গেছে, তো ওই ল্যাকটা, তো যার কারণে
টেকনিক্যাল এবং বিজনেস দুটোর কথা চিন্তা করে এখানে কাজ করা শুরু করছে। তারপর সিস্টেমস ওয়্যার often developed using the latest technology but without considering business relevance। মানে হলো যে যে আমাদের যে সিস্টেমস এর যারা টেকনিক্যাল সলিউশনস এক্সপার্টস আছেন তারা অ্যাকচুয়ালি সফটওয়্যার তো বানাচ্ছে, কাদের জন্য বানাচ্ছে? যারা বিজনেস, যাদের বিজনেস আছে তাদের জন্য বানাচ্ছে। তো এই বিজনেসটার রিলেভেন্স তারা এই এই সফটওয়্যারের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কি এটা তারা বিজনেস রিকোয়ারমেন্টটা গেদার করতে পারতেছে না। তো যার কারণে এখানে আরেকটা গ্যাপ শুরু হয়ে যায়। দেন আরেকটা হলো যে কমিউনিকেশন বিটুইন দি বিজনেস ইউজার্স, মেইনলি যারা বিজনেস এন্ডে যারা আছেন তাদের ভিতরে যে কমিউনিকেশনটা আর প্রোগ্রামারদের ভিতরে যে কমিউনিকেশনটা, এটা খুবই কমপ্লেক্স হয়ে গেছিল ওই সময়ের ক্ষেত্রে। এখন ফ্রিকোয়েন্টলি ইনএফেক্টিভ হয়ে যাচ্ছিল, যে আমি একজনকে সফটওয়্যার বানাতে দিছি, তার সাথে আমি কথাই বলতে পারতেছি না যে আমার কি কি রিকোয়ারমেন্ট আছে, প্রোগ্রামারও বুঝতে পারতেছে না যে কি রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, তো এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন স্টার্ট হয়, যার কারণে যখন এই সফটওয়্যারের প্রয়োজনীয়তার জন্য যাকে হায়ার করা হয়েছে, যে কোম্পানিকে হায়ার করা হয়েছে বা আইটি, ওদের যে আইটি ডিপার্টমেন্টে যে কাজটা দেওয়া হয়েছে ওই কাজটা ইফেক্টিভলি ডেলিভার করতে পারতেছে না, উইদিন দি ডেডলাইন ডেলিভার হচ্ছে না। তো এইখানে কি হচ্ছে, ডেডলাইন ডেডলাইন এক্সপায়ার হয়ে যাচ্ছে, এই ধরনের নানা ধরনের ঘটনা ঘটতেছে। বিশেষ করে বিজনেস ইউজার এবং প্রোগ্রামারদের ভিতরে একটা কমপ্লেক্সিটি রয়ে গেছে মিস কমিউনিকেশনের। ঠিক আছে, তো এইটাই এইটাই একটা মানে মেইন কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। তারপরে তারা কি করলো, যে ঠিক আছে, যে কমপ্লেক্সিটি যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা একজন সিস্টেম অ্যানালিস্ট নিয়ে থাকি। তো তারপরে অ্যাকচুয়ালি সিস্টেম অ্যানালিস্টদের প্রয়োজনীয়তা অনুভব করে সিস্টেম অ্যানালিস্টদেরকে হায়ার করা শুরু করে, যে এজ এ সিস্টেম অ্যানালিস্ট। প্রবলেমটা হলো যে সিস্টেম অ্যানালিস্টরাও টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো অ্যাড্রেস করতে পারে, বাট তাদের নেসেসারি বিজনেস কোনো বিজনেসের কোনো কি বলবো যে নলেজ নাই। বুঝতে পারছেন? সিস্টেম অ্যানালিস্টরাও অ্যাকচুয়ালি টেকনিক্যাল, মোরওভার তারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্পেশালিস্টদের মতোই কাজ করা শুরু করছে। তো তাদের অ্যাকচুয়াল বিজনেসের ওই ধরনের নলেজটা নাই। স্টিল এখন পর্যন্ত বাংলাদেশে যারা সিস্টেম অ্যানালিস্ট আছেন তাদেরও সেম ঘটনা চলবে। মেইনলি ডাটা সেন্টার থেকে শুরু করে এগুলোতে কাজ করা শুরু করে। হ্যাঁ, তো অর্গানাইজেশন গোল এবং সলিউশনস এর বেসিস করে যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত এজ এ সিস্টেম অ্যানালিস্টদের কাছে, এটা এটা এখন পর্যন্ত মানে এটা ওই সময়ে এটা স্টিল ওই সময় মানে ল্যাকিং ছিল, এবং ওইটা নেসেসারি আরো অনুভূত হয় বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে ভাইয়া, আমার এখানে একটা কোশ্চেন আছে, আমি কি এখন করতে জি পারবো? জি 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 ভাইয়া, question। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে টেকনিক্যাল টিম আপনি মানে বলতেছেন, এখানে কি এটা কি শুধু সফটওয়্যার বেস, নাকি এখানে যারা ডাটা অ্যানালিস্ট অথবা যারা ডাটা সায়েন্টিস্ট তারাও এর মধ্যে ইনক্লুড থাকবে? না না না, তারা এখানে শুধুমাত্র বিজনেস অ্যানালিস্ট না, অনলি ফর। টেকনিক্যাল টিম, যারা টেকনিক্যাল টিম আছে আমি তাদের কথা বলতেছি। ওই টেকনিক্যাল টিমটা কি শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাকি ডাটা ইঞ্জিনিয়ারিং বা ডাটা অ্যানালিস্ট ওরাও ইনক্লুডেড ওই টেকনিক্যাল টিমের মধ্যে? 1990 সফটওয়্যার টিম ছিল, আর আরেকটা ছিল এই নেটওয়ার্ক টিম ছিল। ঠিক আছে, তো সফটওয়্যার টিম নেটওয়ার্ক টিমরাই মূলত ওদের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু ডাটা সায়েন্টিস্ট বা ডাটা ইঞ্জিনিয়ার বা ডেটা অ্যানালিস্টদের কথা বলা হচ্ছে না ওই সময়। ঠিক আছে, হ্যাঁ, মানে আমি রিসেন্ট মানে মানে সিনারিওর ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম আর কি, রিসেন্ট একদম ধরেন। আপনি কি বিষয়টা বুঝেন যে নরমালি বিজনেস অ্যানালিস্টদের কিন্তু একটা আইটি ফার্মে লাগে সফটওয়্যার টিমের জন্য, বা ডাটা ডাটা সায়েন্সের যারা কাজ করে তাদেরও কিন্তু সফটওয়্যার টিমেরই প্রয়োজন পড়ে। কারণ কি, ডাটা সায়েন্টিস্টরা যেটা ইমপ্লিমেন্ট করছে বা যেটা তারা ইনোভেট করছে ওইটা কিন্তু সফটওয়্যার ডেভেলপারদের থ্রুতেই ইমপ্লিমেন্ট হবে, তাই না? তো সফটওয়্যার জি ডেভেলপারদেরই এখানে, বুঝতে পারছেন, আমি জি সফটওয়্যার ডেভেলপারদের মোর ওভার সফটওয়্যার ডেভেলপার এন্ড আইটি টেকনিক্যাল এক্সপার্টস দের কথা বলতেছি। বুঝতে পারছেন বিষয়টা? জি জি ক্লিয়ার আপনার কথা? ওকে। জি ওকে। তো তারপরে আমাদের শুরু হয়েছে যে দিস ক্রিয়েটেড এ নিড ফর এ প্রফেশনাল হু কুড অ্যানালাইজ বিজনেস নিডস। মানে এই সময় তখন ওই সময় প্রফেশনালি প্রয়োজনীয়তা পড়েছিল যে যে আসলে বিজনেসের প্রয়োজনীয়তা বুঝতে পারবে, সিস্টেমের রিকোয়ারমেন্টটা সম্পর্কে জানতে পারবে, এবং প্রোভাইড এ প্রিসাইজ আইটি সলিউশনস। সলিউশনস মিনস ইটস নট দ্যাট সে ডেভেলপ করবে কোনো কিছু। বুঝতে পারছেন? সলিউশন মানে অনেকটা কনসালটেন্ট, সে অনেকটা বিজনেসের নিডসটাও জানে, সে আবার এদিকে সফটওয়্যার কিভাবে বানাইতে হয়, সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কিভাবে দিতে হবে, সফটওয়্যারের সিস্টেম কি, এই জিনিসগুলো সম্পর্কেও সে জানে। ঠিক আছে, তো সে প্রোভাইড করতে পারে একটা প্রিসাইজ আইটি সলিউশন। সে সফটওয়্যার টিমকেও সে ডিল করতে পারতেছে, বিজনেস
নিডসটাকেও সে পূরণ করে ক্লায়েন্টদেরকেও ডিল করতে পারতেছে। তো যার কারণে আমাদের কোম্পানিজ গুলো ইভেনচুয়ালি রিকগনাইজ করে যে দিস গ্যাপটাকে রিকগনাইজ করে এবং লিডিং টু দি এস্টাবলিশমেন্ট অফ দি বিজনেস অ্যানালিস্ট রোল টু দি ব্রিজ বিজনেস অ্যান্ড টেকনোলজিক্যাল ইফেক্টিভলি। ঠিক আছে, তার মানে তখনই আমাদের এখানে বিজনেস অ্যানালিস্টদের প্রয়োজনীয়তা পড়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম তাহলে বিজনেস অ্যানালিস্টদের সম্পর্কে? বিজনেস অ্যানালিস্টরা কি হিসেবে কাজ করে আপনাদের কি মনে হয়? Bridge between the technical team and the business stakeholders. Exactly. Not only business stakeholders, but also business users. Business users এবং স্টেকহোল্ডারদের ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। স্টেকহোল্ডারস আর মোর ওভার দে আর দি হেড অফ দি কোম্পানি, তাই না? বাট বিজনেস ইউজার্স হলো যে হেডের নিচেও যারা থাকেন তাদের কথাও তো বুঝতে হবে আমাদেরকে, বুঝতে পারছেন? তো যারা বিজনেস ইউজার্স আছে, ক্লায়েন্ট বলতে গেলে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট সলিউশনে যাই, মানে নেক্সট স্লাইডে যাই। ওকে, কোর কম্পিটেন্সিস অফ এ বিজনেস অ্যানালিস্ট। আমাদের কোর কম্পিটেন্সিস কি আসলে এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে এই রোলটাতে আপনি নিজেকে দেখতে যদি চান তাহলে আপনার কি কি থাকা উচিত? ইন্ডাস্ট্রি নলেজ থাকতে হবে। ইন্ডাস্ট্রি নলেজ মানে আপনার অবশ্যই টেকনোলজি নলেজ থাকতে হবে। ইন্ডাস্ট্রি টু বি স্পেসিফিক্যালি টেকনোলজির কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? অন্য কোনো কথা কিন্তু বলা হয় না। এক্সেপশনাল কমিউনিকেশন মানে কি? আপনি যে ক্লায়েন্টকে পিচ দিবেন, তাই না? ক্লায়েন্টকে যখন পিচ দিবেন, ইউ হ্যাভ টু বি এ এক্সেপশনাল কমিউনিকেশন বিটুইন ইউ ডোন্ট, আপনার যে ক্লায়েন্ট এবং আপনার ভিতরে কোনো যেন গ্যাপ না থাকে, এই ধরনের কমিউনিকেশন থাকতে হবে অবশ্যই। আপনার দ্রুততার সাথে ক্লায়েন্টকে যেন আপনি কনভিন্স করতে পারেন, এই ধরনের কমিউনিকেশন আপনার থাকতে হবে। ঠিক আছে, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট স্কিলস, এটা মোর ওভার আমরা যদি শর্ট টার্ম ভাবে পরে প্রজেক্টটাকে ম্যানেজ করা। ঠিক আছে, তার মানে এখানে বিজনেস প্রসেস টু বি স্পেসিফিক যখন বলছে, তার মানে বিজনেসটা যে প্রসেস হচ্ছে, এই বিজনেস প্রসেসের ম্যানেজমেন্টের স্কিলটা থাকতে হবে। এই বিজনেস প্রসেসের ম্যানেজমেন্টটা কি? বিজনেস প্রসেসের ম্যানেজমেন্ট হলো যে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা, ঠিক আছে, ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করা, এই ক্লায়েন্টের কাছ থেকে ফাংশনাল নন ফাংশনাল জিনিসগুলো বোঝা। তো বুঝে এই জিনিসগুলো টেকনিক্যাল যারা টিম আছে তাদেরকে এই জিনিসগুলো ভালো করে বোঝানো, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া বা তাদের জন্য ডকুমেন্ট রেডি করা। দিস ইজ হোয়াট দি বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট স্কিলস। ঠিক আছে, তো এটা অনেকটা এই ধরনের যে আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই যে একজন ডাক্তারের কাছে একজন রোগী আসছে, রোগী বলতেছে যে ডাক্তার আমার বুকটা অনেক চিনচিন করতেছে, মাথা ভ্যান ভ্যান করতেছে। এখন ডাক্তার যদি এটা বুঝতে না পারে তাহলে কিন্তু ডাক্তারের একটা অসুবিধা, সে তাকে ওষুধ দিতে পারবে না, বুঝতে পারছেন? কারণ কোনো বই তো লেখা নাই যে বুকের চিনচিন কি আর এই মাথা ভ্যান ভ্যান কি, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? তো আপনার এই সেজন্য বিজনেসের নলেজটা অবশ্যই প্রয়োজন পড়ে। ইন্ডাস্ট্রি নলেজ মানে ইটস নট অনলি যে টেকনিক্যাল নলেজ, আপনাকে যে জায়গাটা, এই যে সে ধরেন যে ইউনিভার্সিটিতে একটা সফটওয়্যার প্রয়োজন, আপনি টেকনিক্যাল এক্সপার্টিস, বাট আপনার ইউনিভার্সিটিতে কি কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে এই জিনিসটা সম্পর্কে আপনাকে একটা জানতে হবে। তার মানে আপনাকে কিন্তু দুটো ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হচ্ছে, একটা হলো যে ইউনিভার্সিটি আর একটা হলো কি টেকনোলজি। এখন আপনার যদি একটা কোম্পানিতে যারা ধরেন যে যারা ধরেন যে ল্যাপটপ পিসি এই ধরনের কিছু বিক্রি করে, ফর এক্সাম্পল স্টারটেক, ফর এক্সাম্পল এক্সেল টেকনোলজি, ফর এক্সাম্পল গ্লোবাল ব্র্যান্ড, এদের মতো কোম্পানি যারা ল্যাপটপ বিক্রি করে তাদেরও তো সফটওয়্যার প্রয়োজন পড়ে। তো তাদের যখন সফটওয়্যার প্রয়োজন পড়বে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করে, তখন ওই যে ওরা যে সেলিং করে, ওরা যে বাই করে, এই ধরনের এই বিষয় এই কনসেপ্টটা সম্পর্কে তার অবশ্যই জানতে হবে, ইন্ডাস্ট্রিটার সম্পর্কে, দেন টেকনোলজি সম্পর্কে জানতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো যে কোনো জায়গায় কাজ করার জন্য এই ইন্ডাস্ট্রি নলেজটা কিন্তু খুবই প্রয়োজন। আরেকটা হলো যে নেগোসিয়েশন স্কিল। বিজনেস অ্যানালিস্টদের প্রায় অনেক সময় ক্লায়েন্টকে যখন হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্টকে যখন কনভিন্স করে ফেলে, তখন ক্লায়েন্ট আস্ক করে হাউ মাচ মানি আমাদের দিতে হবে, হাউ মাচ মানি রিকোয়ার্ড ফর দিস সফটওয়্যার, ফর দিস রিকোয়ারমেন্ট। তখন আপনি একটা কথা বললেন, তারা নেগোসিয়েট করবে। তো আপনার ওই ধরনের নেগোসিয়েশন স্কিলটাও থাকতে হবে যে আপনি কতটা আপনি তাদেরকে বাগিয়ে আপনি অ্যামাউন্টটা নিতে পারেন, আপনার যতটুকু অ্যামাউন্ট, এবং আপনি প্রফিটটা ভালো এনে দিতে পারবেন। দিস ইজ অলসো এ নেগোসিয়েশন স্কিলস, প্রুভেন নেগোসিয়েশন স্কিলস নিডস ফর দ্য বিজনেস অ্যানালিস্ট। ঠিক আছে, গুড অ্যানালিটিক্যাল স্কিল কেন, এই গুড অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা স্কিলস কেন প্রয়োজন? কারণটা হলো যে সে একজন ক্লায়েন্টের এন্ড থেকে বলতেছে যে আমার প্রভিডেন্ট ফান্ড
সিস্টেমটা এই জায়গায় আমার সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে হবে। যে আমি চাচ্ছি যে আমার কোম্পানি প্রভিডেন্ট ফান্ডটা আমি আমার সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব, বাট এটা আমার কোনো এক্সপেন্সের সাথে এটা অ্যাড হবে না, এটা সম্পূর্ণ আমার যে প্রফিট আছে প্রফিট থেকে আমার প্রভিডেন্ট ফান্ডটা যাবে, আর স্যালারি থেকে শুধুমাত্র এমপ্লয়ি স্যালারি থেকে এটা কাটবে। তো এই যে প্রভিডেন্ট ফান্ডের যে সিস্টেমটা, এই যে সিস্টেমটা সে বললো, এটা কি সে আমি কি আদৌ সঠিকভাবে বলছি? আমি কিন্তু সঠিকভাবে বলি না, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ডে আরো কিছু নিয়ম কানুন আছে, তাই না? ওই নিয়ম কানুন গুলো সম্পর্কে আপনার বুঝতে হবে। ওই নিয়ম কানুন গুলো যদি না জেনে থাকেন, এগুলো সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে আপনাকে, দেন অ্যানালাইসিস করে ইমপ্লিমেন্ট ফেজে আপনাকে নিয়ে যেতে হবে। এটার জন্য হতে পারে যে আপনার সফটওয়্যার টিমের সাথে মিটিং করতে হবে, আপনার সফটওয়্যার টিমের সাথে হতে পারে আপনার ওই কোম্পানিতে যেভাবে প্রভিডেন্ট ফান্ডটা অফলাইনে তারা কিভাবে হ্যান্ডেল করে, ওইটাকে ওরা কিভাবে পেপার ওয়ার্কে যেটা হ্যান্ডেল করে এটাকে কিভাবে টেকনোলজিক্যাল সলিউশনসে নিয়ে যেতে পারে, এই জিনিসটাকে একযোগ করা, এটাকে কানেক্ট করা। তো দিস ইজ হোয়াট নিডস ফর দ্য গুড অ্যানালিটিক্যাল থিঙ্কিং। এটার জন্য প্রয়োজনীয়তা রয়েছে। আর প্রবলেম সলভিং কোন একটা প্রবলেম আসছে, সে ধরেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার সফটওয়্যারের ভিতরে আমার এমপ্লয়ীদের স্যালারি স্টেটমেন্ট লাগবে, আমার এমপ্লয়ীদের লিস্ট লাগবে, আমার কতগুলো শপ আছে, ওই শপে কোন কোন জায়গায় আমার কি কি প্রফিট হচ্ছে এটা লাগবে। বাট হঠাৎ করে সে এসে বললো যে না, এর বাইরেও আমাকে আরো এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। তা ওই জিনিসগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তাও এই প্রবলেমগুলো, এই ধরনের যে আনওয়ান্টেড প্রবলেম সিচুয়েশন গুলো এরাইজ হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে আনওয়ান্টেড সিচুয়েশন গুলো এরাইজ হয়, এই এরাইজ যখন হয় এই জিনিসগুলোকে সলিউশন কিভাবে করবেন, এটা হলো যে প্রবলেম সলভিং। ডিসিশন মেকিং, আপনাকে ডিসিশন নেওয়া, যে আপনার কাছে আপনি তাদের কাছে রিকোয়ারমেন্ট দিচ্ছেন যে প্রথম দিকে যে আমি আমার সফটওয়্যারে ক্লায়েন্ট বলছে আমার সফটওয়্যারে এই তিনটা জিনিস লাগবে, বাট পরবর্তীতে তারা এটাকে বাড়িয়ে 5টা করছে। এখন আপনার ডিসিশন নেওয়া যে আপনি ওই 5টা নিবেন নাকি ওই 3টা দিয়ে কাজ করবেন, এবং ওই 5টা দিয়ে যদি নেন তাহলে কি আপনি ওদের কাছে কি আবার অ্যামাউন্ট চার্জ করবেন নাকি চার্জ করবেন না। এই ধরনের যে ডিসিশন গুলো আছে, এই ডিসিশন গুলো আপনাকে নিতে হবে। শুধুমাত্র আপনি একা নিবেন না, আপনার যারা স্টেক হোল্ডার আছে দরকার হলে তাদের সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে? যে কোম্পানিতে যেভাবে কাজগুলো হয় ওইভাবে। তো আমরা নেক্সটে আসি, লিস্ট অফ সাম অফ দি স্কিলস এন্ড টুলস ইউজ বাই বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্টরা যে ধরনের স্কিলস প্রয়োজন বা যে ধরনের টুলস গুলো অ্যাকচুয়ালি প্রয়োজন তাদের, এই জিনিসগুলো এই জায়গায় মানে লেখা আছে। কম্বাইনিং বোথ দি টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল টুলস অর স্কিলস ইউজ বাই দি বিজনেস অ্যানালিস্ট। টেকনিক্যাল স্কিলস বলতে আপনার এমএস অফিস সুট, গুগল ডক্স, ডাটাবেস নলেজ অবশ্যই থাকতে হবে, যেহেতু আপনি টেকনিক্যাল সলিউশনস নিয়ে কাজ করবেন। ইআরপি সিস্টেম, এন্ড ইআরপি বলতে কি নর্মালি যে ধরনের সফটওয়্যার গুলো হয়, এই সফটওয়্যার গুলো মানে কোন একটা কোম্পানির জন্য নির্দিষ্ট করে সফটওয়্যার রেডি করা, এগুলো হলো যে ইআরপি সিস্টেম আর কি। হ্যাঁ, এই সফটওয়্যার সিস্টেম সম্পর্কে জানতে হবে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, অ্যানালিটিক্যাল টুলস, এখানে এসকিউএল এবং ডাটাবেস কিন্তু আলাদা, ঠিক আছে? ডাটাবেস বলতে আপনার সব যে কোনো ধরনের ডাটাবেস সম্পর্কে বলছে, এসকিউএল যে কোনো ধরনের এসকিউএল সম্পর্কে বলছে। হ্যাঁ, এখানে স্পেসিফিক কোনো টুলস বলে নাই। অ্যানালিটিক্যাল টুলস এন্ড মোর, এগুলো যদি প্রয়োজন পড়ে, অনেক কোম্পানিতে প্রয়োজনীয়তা আছে, আবার অনেক কোম্পানিতে নাই। তো এই টেকনিক্যাল স্কিলস গুলোর প্রয়োজনীয়তা আছে। আর নন টেকনিক্যাল স্কিলস গুলো কি, আপনাকে আমাদের বিজনেস অ্যানালিস্ট যারা আছেন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই তাদেরকে ডকুমেন্টস নিয়ে বেশি কাজ করতে হয়। তো ডকুমেন্টেশন, রিকোয়ারমেন্ট ইলিসিটেশন, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট এবং এই ধরনের এবং আরো অনেক কিছু আছে, যে নেগোসিয়েশন করা, ডিল করা, ঠিক আছে? এই কি বলে যে বিল, ইনভয়েস বিল রেডি করা, বিল অফ কোয়ান্টিটিস জেনারেট করা, এই ধরনের নানা ধরনের ডকুমেন্ট নিয়ে তাদেরকে কাজ করতে হয়। এলসি থেকে শুরু করে অনেক ধরনের নানা ধরনের কাজ আছে, টেন্ডার থেকে শুরু করে অনেক ধরনের কাজ আছে, যেগুলো নিয়ে তাদের প্রচুর প্রচুর কাজ করতে হয়, ঠিক আছে? তো ইট ইজ নট কম্পালসারি টু হ্যাভ অ্যাডভান্স টেকনিক্যাল স্কিল। যারা বিজনেস অ্যানালিস্ট আছেন তাদের এটা একটা বিগেস্ট একটা অ্যাডভান্টেজ যে তাদের টেকনোলজি সম্পর্কে জানতে হবে বা টেকনোলজি সম্পর্কে জানা থাকা উচিত এবং জানা থাকাটা দরকার, বা তাদেরকে কিন্তু অ্যাডভান্স টেকনিক্যাল স্কিলের প্রয়োজনীয়তা নাই, বুঝতে পারছেন? তারা যেন কমিউনিকেট করতে পারে অতটুকুই তাদের প্রয়োজন। লাইক রিলেশনাল ডাটাবেজ এন্ড এসকিউএল। এখন রিলেশনাল ডাটাবেজে কি আছে, একটা টেবিল আছে, একটা ডাটাবেজের ভিতরে মাল্টিপল টেবিল থাকতে পারে, টেবিলের ভিতরে মাল্টিপল কানেকশন থাকতে পারে। তো এই সিম্পল, এই প্রাইমারি কি ফরেন কি থাকে, তো এই সিম্পল এই জিনিসগুলো যদি সে না জানে তাহলে কিন্তু সে যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে
সে প্রতিষ্ঠিত হইতে তার একটু কষ্ট হবে, ঠিক আছে। বাট দ্য মোর টেকনিক্যালি প্রফিশিয়েন্ট ইউ আর অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, দি বেটার। মানে হলো যে আপনি যত বেশি টেকনিক্যালি প্রফিশিয়েন্ট হবেন, তত বেশি এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি ভালো কিছু করবেন, বুঝতে পারছেন? দিস স্কিলস আর মোস্ট ডিজায়ারেবল অ্যান্ড ওয়াইডলি ইউজড। এই স্কিল গুলো খুবই প্রয়োজনীয়তা আছে এবং এগুলো ওয়াইডলি ইউজড হয়। সো ইফ ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন ইউজিং দিস টেকনোলজি, মেক শিওর ইউ এক্সপ্লেন দেম টু ইউর ইন্টারভিউয়ার। তো আপনাকে এগুলো কিন্তু ইন্টারভিউয়ারকে শো করতে হবে। আপনি কোনো কিছু একটা জানেন, স্কিল সম্পর্কে জানেন, বাট ইউ ক্যান শো দিস অন ইন্টারভিউ, তাহলে আপনাকে কেন নিবে তারা? বিষয়টা বুঝতে পারছেন? সো বিষয়টা হলো যে আপনাকে প্রপার ভাবে তারা যেন নেয়, সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কি বলে যে আপনাকে ভালোভাবে, আপনাকে কি বলে যে ভালোভাবে এগুলো ইন্টারভিউতে আপনাকে শো করতে হবে যে না আমি এই জিনিসগুলো পারি। নট অনলি আই হ্যাভ দি বিজনেস অ্যানালিটিক্যাল নলেজ, আই হ্যাভ অলসো দি টেকনিক্যাল পার্সপেক্টিভ নলেজ, ফ্রম দি অ্যাডভান্স টেকনিক্যাল স্কিলস আই হ্যাভ, দোজ স্কিলস আর দিস, ঠিক আছে? এইভাবে আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করবেন এই জিনিসগুলো। দেন আমরা আসি, হোয়াট ইজ ইনভেস্ট? Invest is a widely recognized acronym as a term in project management and business analysis that stands for independent, negotiable, valuable, estimable, sized appropriately, and testable. This principle is used as a guideline to evaluate and create high quality user stories and tasks in agile framework like Scrum or Kanban. It ensures that each requirement or feature is well defined, actionable, and contributes effectively to the overall project goals. তো আমরা একটু জানার চেষ্টা করি আসলে এটা কি বোঝাচ্ছে। এই ইনভেস্ট টার্মটা কি? এখানে ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝাচ্ছে, নেগোশিয়েবল বলতে কি বোঝাচ্ছে, ভ্যালুয়েবল বলতে কি বোঝাচ্ছে, এস্টিমেবল বলতে কি বোঝাচ্ছে, সাইজ অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে কি বোঝাচ্ছে, এবং টেস্টেবল বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের আমাদের বিজনেসে বাংলাদেশে এখন পর্যন্ত এই ইনভেস্ট টার্মটা ইউজ হয় নাই, ঠিক আছে, মানে ইউজ খুব কম হয়েছে। তো বাংলাদেশে যারা প্রফেশনাল এবং 10 বছর ধরে এক্সপিরিয়েন্স যারা বিজনেস অ্যানালিস্ট আছে, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু এটা সম্পর্কে বলতে পারবে না, ঠিক আছে। তো অনেকেই বলতে পারবে না আর কি। তো বাট তারা কিন্তু করে আসছে, কাজ করে আসছে। তো আমরা একটু জানার চেষ্টা করি আসলে এটা কি। Independent, each user story should be a self-contained and independent of others. This means it can be developed, tested, and deployed without relying heavily on other stories. স্টোরিজ বলতে টেকনোলজির কথা বলতেছে এখানে। ইচ ইউজার স্টোরি মানে প্রত্যেকটা ইউজারের যে টেকনিক্যাল ইয়াগুলো আছে, টেকনোলজিক্যাল আছে, এগুলো সেলফ কন্টেন্ট হইতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স, মানে এগুলো একটা আরেকটার সাথে কোন ডিপেন্ডেন্ট যেন না থাকে। আর দিস মিনস দ্যাট এটা যেন ডেভেলপ করা যায়, এটাকে টেস্ট করা যায়, ঠিক আছে। এটাকে টেস্টের সময় আমার যেন এটার সাথে এটা সংযুক্ত আছে কিনা, এটার সাথে এটা সংযুক্ত আছে কিনা, এই জিনিসটা যেন ওই সময় না আসে। দরকার হলে সংযুক্ত হয়ে আসবে, একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে আসবে, বাট ওই সময় যেন টেস্টের সময় যেন এই জিনিসগুলো যেন প্রশ্ন না আসে, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্স এনশিওর ফ্লেক্সিবিলিটি ইন প্ল্যানিং এন্ড প্রায়োরিটাইজেশন। নেগোশিয়েবল, ইউজার স্টোরি শুড নট বি সেট ইন স্টোন। আপনি কোন একটা কোম্পানিকে আপনি পিচ দিচ্ছেন, ঠিক আছে, পিচটা যেন এমন কোন পিচ না হয় যে মানে বোরিং কোন পিচ না হয় আর কি, হ্যাঁ, ঠিক আছে। দে আর মিন্ট টু বি ডিসকাসড এন্ড রিফাইন্ড কোলাবোরেটিভলি বাই দ্য টিম, প্রোডাক্ট ওনার। সে আপনি একটা পিচ দিচ্ছেন, পিচের মাঝখানে আপনি আটকায় গেছেন, ওই পিচের মাঝখানে যারা আছে আপনার সাথে, যারা টিম মেম্বার আছে, তারা যদি আপনাকে হেল্প করতে না পারে, ঠিক আছে, তারা যদি ওই জিনিসটা বুঝতে না পারে, তাহলে কিন্তু অসুবিধা আছে। সো আপনি একটা কোম্পানির কাছে আপনি পিচ দিতে গেছেন যে আমি এই সফটওয়্যারে এই ফিচার গুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, আমরা এর আগেও করেছি, এবং করতে গিয়ে আপনাকে যখন জিজ্ঞেস করলো যে এখানে এই জিনিসটা কিভাবে করলো, এখন ঠিক আছে আপনি টেকনিক্যাল নলেজের না, তাহলে টেকনিক্যাল এক্সপার্টিস যে আছে তাকে তাকে আপনি ধরে দিলেন যে ভাই আপনি একটু বলেন যে আসলে এটা কিভাবে এক্সপ্লেন করা যায়, যে উনি যেটা বলতেছে। তো উনি যদি ওটা এক্সপ্লেন করতে না পারে তাহলে কিন্তু এটা হবে না, হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা বলছে যে আসলে আমরা যে জিনিসটা আপনাকে দিচ্ছি, এটা নট অনলি আমরা বাট অলসো এটা যারা স্টেক হোল্ডার থেকে শুরু করে যারা আছেন সবাই যেন এটা এই নিডসটা এবং প্রায়োরিটিটা যেন বুঝতে পারে, এবং তারা যেন এটা সম্পর্কে জানতে পারে এবং পরিবর্তন করতে পারে, ঠিক আছে। কারণ আপনি যদি বলেন যে পিসটা দিলেন, বললেন যে আমাদের এই সফটওয়্যারটা এরকম এরকম কাজ করে, এরকম এরকম কাজ করে, এখন কোম্পানি যে চাচ্ছে, কোম্পানি চাচ্ছে স্লাইটলি একটু চেঞ্জ করার জন্য, আপনি যদি বলেন যে আমরা তো চেঞ্জ দিই না, আমাদের এখানে চেঞ্জ, আমরা আমাদের এখানে চেঞ্জ করতে দিই না, তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। কোম্পানি আপনার কাছ থেকে কোন প্রোডাক্ট কিনবে না। আপনি যদি চেঞ্জ করতে তাদেরকে প্রায়োরিটি না দেন, তারা আপনার কাছে সফটওয়্যার কিনবে, তারা চাইবে আপনার কাছ থেকে ওইভাবে রেডি করে নিয়ে আসার জন্য কোম্পানির প্রয়োজন অনুযায়ী, নিডস অনুযায়ী।
তো সেজন্য আপনাদেরকে ওইভাবে কাজগুলো করতে হবে। ভ্যালুয়েবল, এভরি স্টোরি মাস্ট বি ডেলিভার ভ্যালু টু দি এন্ড ইউজার্স অর স্টেক হোল্ডার। আপনি যে পিচ বা স্টোরিটা বলতেছেন বা কোম্পানিকে আপনি যে জিনিসটা এক্সপ্লেন করতেছেন, এটা যেন ওই কোম্পানির জন্য ভ্যালু হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? whether it improve functionality, usability or efficiency, its purpose should be clear and tied to the business goals. এটা বিজনেস গোলের সাথে যেন অবশ্যই সামঞ্জস্যপূর্ণ যেন হয়, এই জিনিসটা ভ্যালুয়েবল যেন হয়, এটার কথা বলা আছে। estimable, a user story should be clear enough for the team to estimate the time, effort and resource. আপনার যখন একটা সফট আপনার জন্য আপনি যখন পিচ দিয়ে আসলেন, ক্লায়েন্ট আপনার পিচে খুবই খুশি, তো ক্লায়েন্ট কি বললো? ক্লায়েন্ট বললো যে আপনার কতটা টাইম লাগতে পারে, আপনার কতটা এফোর্ট প্রয়োজন পড়ে, আপনার কতটা টাইম লাগবে এই সফটওয়্যারটা ডেলিভারি করতে। তখন আপনারা এই টাইমটাকে যদি এস্টিমেট করতে না পারেন তাহলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে? আপনাকে শুধুমাত্র এই টাইমটাকে আপনাকে এস্টিমেট করতে হবে না, বাট অলসো আপনাকে এফোর্ট নিয়েও কথা বলতে হবে। আপনার টিমে কতজন মেম্বার আছে, তারা কতটা ইফেক্টিভলি কাজ করতে পারবে, তাদের রোল গুলো সম্পর্কে জানতে হবে। তাদের রোল গুলো সম্পর্কে জেনে ওই ধরনের একটা ফিক্স একটা টাইম দেয়া, একটা বা একটা টেন্টেটিভ একটা টাইম দেয়া, ঠিক আছে? দেন আপনার রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো কতটুকু রিকোয়ার্ড রিসোর্স আছে, আবার কতগুলো আপনার আরো রিসোর্স লাগবে, এইগুলোর উপর ভিত্তি করে এস্টিমেশন দেয়া বা টেন্টেটিভ টাইম লাইন দেয়া, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই খুবই প্রয়োজন যে কোনো ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আপনাকে যদি কোনো একটা কোম্পানি ওয়ার্ক অর্ডার দেয়, সে নর্মালি ওয়ার্ক অর্ডার কি 1 সপ্তাহ পর্যন্ত ডেডলাইন থাকে, তাই না? এখন 1 সপ্তাহে ওভার হলে সে কি আপনাকে 2 সপ্তাহ টাইম দিবে? ডেফিনেটলি দিবে না। তো এই ধরনের আর কি বিষয়গুলো। ইফ ইটস আনক্লিয়ার অর টু ভ্যাগ, ইট নিডস ফার্দার রিফাইনমেন্ট অর স্প্লিটিং ইনটু স্মলার স্টোরিজ। যদি অনেক বড় হয়ে যায়, আপনার এই যে এস্টিমেবল এই ডকুমেন্ট বা কি বলে প্রেজেন্টিং এই স্লাইড গুলো, তাহলে আপনি এটাকে ছোট ছোট ভাবে কনভার্ট করতে পারেন। যে কিরকম, আপনার এখানে 20টা মডিউল আপনার সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আপনি তাদেরকে বললেন এই 3টা মডিউল আমি প্রথমে ইমপ্লিমেন্ট করব, এই 3টা মডিউলের জন্য আমার 3 মাস সময় লাগবে, এরপরে এই 3টা মডিউল করবো, এগুলোর জন্য আমার 4 মাস সময় লাগবে। এইভাবে ছোট ছোট করে ভাগ করা, ঠিক আছে? এগুলোকে ডিপার্টমেন্ট করে নিয়ে স্প্লিট করা, একটা পুরো একটা সফটওয়্যারকে স্প্লিট করা। সাইজ অ্যাপ্রোপ্রিয়েটলি, স্টোরি শুড বি স্মল এনাফ টু বি কমপ্লিটেড উইদিন এ সিঙ্গেল ইটারেশন অর স্প্রিন্ট। এখানে কি বলছে? স্টোরি শুড বি স্মল এনাফ টু বি কমপ্লিটেড উইদিন এ সিঙ্গেল ইটারেশন। মানে আপনি যে স্টোরিটা বলতেছেন, আপনি যে সফটওয়্যারটা এক্সপ্লেন করতেছেন, এটা যেন বেশি বড় যেন না হয়, ঠিক আছে? এই যে আমি যে আপনাদেরকে থিওরি পড়াচ্ছি, অনেকের হয়তো বা থিওরিটা হয়তো বা অনেকের হয়তো ঘুম আসতে পারে, ঠিক আছে? অনেকের হয়তো বোরিং লাগতে পারে, বাট সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যখন পিচ দিব না, সফটওয়্যার যখন ইয়ে করবো, এখানে কিন্তু এই ধরনের কোনো ডকুমেন্ট না থাকে ভালো, মানে লেখালেখি। এখানে থাকবে ইমপ্লিমেন্টেশন ফেজ গুলো কিরকম হতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা মডিউল গুলো কিরকম হতে পারে, এই ধরনের আর কি বিষয়গুলো, ঠিক আছে? এবং এগুলো খুবই শর্ট এন্ড প্রিসাইজ যেন হয়, ঠিক আছে? যেন আপনি এবং এই শর্ট এবং প্রিসাইজ ভাবে আপনি যেন এই জিনিসগুলো বলতে পারেন, এগুলো যেন বেশি লার্জ যেন না হয়। আপনার শর্ট বলতে কি অতিরিক্ত শর্ট না কিন্তু, হ্যাঁ, অতিরিক্ত শর্ট না, একটা মানে কি বলবো যে এটা কি একটা বলে যে একটা মানে ম্যানেজেবল একটা সাইজে যেন আমরা এই জিনিসগুলো যেন কাজগুলো করে থাকি, বা প্রেজেন্টেশন স্কিলটা যেন রেডি করে থাকি, বা পিচটা যেন আমরা রেডি করি, ঠিক আছে? এই স্টোরি গুলো যেন বেশি বড় না হয়ে থাকে আর কি। টেস্টেবল, ইজ স্টোরি মাস্ট বি ইনক্লুড ক্রাইটেরিয়া দ্যাট ক্যান বি টেস্টেড। আপনি যখন পিচ দিলেন, পিচ দেওয়ার পরে কোম্পানিকে তো দেখাইতে হবে যে আপনার যে কাজগুলো করছেন ওই কাজগুলো কি ঠিক মতো ঠিক আছে কিনা। তো সে বললো যে ঠিক আছে, আপনি নটরডেমের জন্য সফটওয়্যার বানাতে চাচ্ছেন, আমরা আপনার পিচটা দেখে খুশি হয়েছি। আপনি তো বললেন যে আপনার এই বিভিন্ন ইউনিভার্সিটির সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে সফটওয়্যার বানানো, আপনি কি কোনো একটা সফটওয়্যার দেখাতে পারবেন এবং ওইটার কাজগুলো কি কি কাজ আমাকে কি দেখাতে পারবেন? তা আপনি যদি ওইটা দেখাতে না পারেন তাহলে আপনার ওই সময় কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে, একটা প্রবলেম ফেস করবেন, ঠিক আছে? তো কেউ কি কিছু বলতে চাচ্ছেন? তো ওই সময় যদি আপনি ওই সফটওয়্যার গুলোতে কি কি আপনি যে সফটওয়্যার গুলোতে কাজ করছেন ওই সফটওয়্যার গুলো সম্পর্কে যদি না জানেন, হ্যাঁ, বা ওই সফটওয়্যারটাকে যদি আপনি টেস্ট করে দিতে না পারেন যে এই সফটওয়্যারে আমরা এর আগে যে সফটওয়্যারটা কাজ করছি, সে ধরেন যে ফার ইস্ট ইসলামী ইউনিভার্সিটি, ওইখানে আমরা কাজ করছি, বা ধরেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই সফটওয়্যারটা নিয়ে কাজ করছি, এখানে এই ফিচার গুলো ছিল, আপনি চেক করে দেখাচ্ছেন যে এইভাবে, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনি করে না দিতে পারেন তাহলে আপনার পিচটা বা আপনার স্টোরিটা ওরকম ইফেক্টিভ হবে না। বলবে যে তারা হয়তো বা ওই ধরনের এক্সপিরিয়েন্স না, তারা আসলে আমাদের কাছে প্রথম মনে সফটওয়্যার বিক্রি করবে।
তো এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। ওকে, আমরা এখন আসি মস্কো এন্ড ফোর্ট টেকনিক, ঠিক আছে। এগুলো নর্মালি ওইভাবে আমরা কোথাও লিখি না ডকুমেন্ট আকারে, এই যে মস্কো টেকনিক এবং ফোর্ট টেকনিককে, বাট এগুলো আমরা ব্যবহার করে থাকি। আরেকটা বিষয় হলো যে এগুলো ইন্টারভিউতে ধরে, ঠিক আছে, ইন্টারভিউতে রিক্রুটাররা এই জিনিসটা জানতে চায় আসলে, যে আসলে আপনি কতটুকু অ্যালাইন হয়ে আছেন এজ এ বিজনেস অ্যানালিস্ট রোলের জন্য, ঠিক আছে। আপনাকে এই জিনিসগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এ বিজনেস অ্যানালিস্ট শুড বি অ্যাওয়ার অফ দ্য প্রসেসেস ইউজ টু ক্রিয়েট and implement strategies for identifying an organization needs and delivering the best results. সেম কথাই বারবার ঘুরে ফিরে আসতেছে, যে আসলে একজন বিজনেস অ্যানালিস্টদের অবশ্যই অ্যাওয়ার্ড থাকা উচিত, ঠিক আছে, কিভাবে আসলে প্রসেসটা কিভাবে শুরু হয়েছে এবং প্রসেসটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং এই প্রসেসটাকে কিভাবে স্ট্র্যাটেজির মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায়, আইডেন্টিফাই করা যায় যে অর্গানাইজেশন নিড গুলা কি, ঠিক আছে, এবং ডেলিভারি যেন করা যায় বেস্ট নিডস যেটা, ঠিক আছে। তো মস্কো স্ট্যান্ডস ফর মাস্ট অর শুড, মানে কি এটার যে ফুল ফর্ম এটা হলো যে মাস্ট অর শুড, ঠিক আছে, এন্ড কুড অর উড। তার মানে এমওএস দিয়ে কি হচ্ছে মাস্ট অর শুড এন্ড কুড অর উড। এ বিজনেস অ্যানালিস্ট should implement these processes by comparing every demand with other needs to prioritize the framework requirement. For example, is the requirement is must have or should have. For example, যে আমাদের ইউনিভার্সিটি ধরেন যে ধরেন যে আমি একজন সফটওয়্যার কোম্পানি, আমাদের ইউনিভার্সিটি নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, এই ইউনিভার্সিটি একটা সফটওয়্যার প্রয়োজন, ঠিক আছে। তো সফটওয়্যারে তারা বললো যে আমাদের একাডেমিক পার্টের এই রেজিস্টার অফিসের অপারেশনসটা প্রয়োজন, আমাদের এই কি বলে যে আমাদের এইচআর মডিউলটার প্রয়োজন পড়বে, আমাদের অ্যাকাউন্টিং মডিউলটার প্রয়োজন পড়বে, ঠিক আছে, ওকে সমস্যা নাই। আমরা বললাম যে ঠিক আছে ওকে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই তিনটার ভিতরে মাস্টার শুট হবে নাকি কুড অর উড হবে, বুঝতে পারছেন। আবার কিছুদিন পরে আবার রুলস আসলো, মানে বললো যে না, আমাদের আরো অনেক কিছু আরো কয়েকটা রিকোয়ারমেন্ট আছে। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি যে আমাদের এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা যেন আমরা এখানে দিই, তাহলে অ্যাটেন্ডেন্স মডিউল একটা হবে। তারপরে স্টুডেন্টের জন্য একটা পোর্টাল সিস্টেম যেন রেডি করে, ও পোর্টাল হইলো। এখন আপনার এই রিকোয়ারমেন্ট গুলো আসলো, রিকোয়ারমেন্ট গুলো আসার পরে কোনগুলো আগে করবেন কোনগুলো পরে করবেন বা কোনগুলো না করলেও হবে, এই জিনিসগুলো সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো এই ধরেন যে এই মডিউল গুলো থেকে আমি এই জিনিসটা করব কি করব না, বা এই জিনিসটা করব কি করব না, এটা সম্পর্কে আপনার প্রিসাইজ একটা ধারণা থাকতে হবে, বুঝতে পারছেন ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। আর কার কি কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? ওকে, তারপরে আমরা তাহলে আহ আমরা তাহলে এই কি বলে শর্ট অ্যানালাইসিসে যাই, ঠিক আছে, শর্ট অ্যানালাইসিস। তো শর্ট অ্যানালাইসিসে আমরা কি করব? ওকে, আমরা শর্ট অ্যানালাইসিসে কি করব? শর্ট হলো যে শর্টের ফুল ফর্ম কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস অ্যানালাইসিস ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড টেকনিক। এটা যে কোনো অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। A business analyst should be able to identify the strength and weakness of any corporate framework and translate them into opportunities and threats. ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন যে শর্টের কাজটা কি? আপনি স্ট্রেংথ এবং উইকনেস গুলো জেনে আপনি তাদেরকে অপরচুনিটি এবং থ্রেট সম্পর্কে ট্রান্সলেট করা এবং তাদেরকে এগুলো সম্পর্কে গাইডলাইন দেওয়া। There are many other business techniques like MOST and PESTLE, and you can learn more about them to prepare for your business analyst interview. তো এখানে শুধুমাত্র যে মস্কো এন্ড শর্ট অ্যানালাইসিসই বেশি ইন্টারভিউতে ধরতে পারে, আরো অনেক ধরনের আছে, যেমন মোস্ট আছে, পেস্টল আছে, এই ধরনের যে টার্মগুলো আছে এগুলো সম্পর্কে, এই টেকনিকগুলো সম্পর্কে জেনে গেলে ভালো আর কি। কারণ ইন্টারভিউয়াররা কোন টেকনিকটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে, এবং হতে পারে যে একটাও জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু জেনে যেতে হবে। ওকে, আমরা তাহলে আসি এখন নেক্সট ইয়ার, প্রজেক্ট এন্ড প্রজেক্ট লাইফ সাইকেল। খুবই ইম্পর্টেন্ট আমাদের এই যে বিজনেস অ্যানালিস্টদের, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। A project is a temporary effort to create something unique. প্রজেক্টটা প্রজেক্টটা কি একটা নির্দিষ্ট টাইম লাইনের ভিতরে থাকে না, এটা থাকে, সুতরাং এটা কি একটা টেম্পোরারি এফোর্ট বলা যায়। এটার কিন্তু কোনো পার্মানেন্ট এফোর্ট না, ঠিক আছে। এই সফটওয়্যারটা বানানোর জন্য অর্ডার দিল, এটা সবসময় বানাবো এরকম না, এটার একটা নির্দিষ্ট টাইম লাইন থাকবে, যে জন্য এটা একটা টেম্পোরারি এফোর্ট বলতেছে। ওই
ওই নির্দিষ্ট টাইমলাইন শেষে আপনি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন। দ্যাটস ওয়াই প্রজেক্ট ইজ এ টেম্পোরারি ইফোর্ট টু ক্রিয়েট সামথিং ইউনিক লাইক এ প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। বুঝতে পারছেন ক্লিয়ার? প্রজেক্ট সম্পর্কে কি আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ প্রজেক্ট, ডিফাইন প্রজেক্ট। তো project is a temporary effort to create something unique like a product, service, or result. And the project life cycle is a step-by-step processes that guides a project from start to finish. তো আর প্রজেক্ট লাইফ সাইকেলটা কি? প্রজেক্ট লাইফ সাইকেলটা হলো যে আপনার কাছে যদি একটা প্রজেক্ট আসে, ওই প্রজেক্টটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে, এবং আপনি প্রজেক্টটা সম্পর্কে স্টার্ট থেকে ফিনিশ সম্পর্কে আপনার যেন একটা গাইডলাইন থাকে, এটাই হলো যে একটা প্রজেক্ট লাইফ সাইকেল। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরেন যে আপনার এই যে ফর এক্সাম্পল ধরেন যে আপনার যে প্রজেক্টের যে লাইফ সাইকেলে সে ধরেন যে আহ, প্রথমে এই রিকোয়ারমেন্ট গ্যাদার করা। আচ্ছা, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। ঠিক আছে, এটা লেখা আছে। তো বাই ফলোইং দিস স্টেপ প্রজেক্ট আর মোর লাইকলি টু বি সাকসেসফুল এন্ড মিট দেয়ার প্রজেক্ট। তো প্রজেক্টে যদি কোনো টাস্ক, প্রজেক্টে যদি আপনার কোনো স্টেপ না থাকে, যে স্টার্টিং থেকে প্ল্যানিং থেকে শুরু করে প্রজেক্টের প্রগ্রেস থেকে শুরু করে এই টাইপের যদি কোনো প্ল্যানিং না থেকে থাকে, তাহলে এই প্রজেক্টটা কি হবে না, প্রজেক্টটা তা সফল হবে না। তো প্রজেক্টে যদি একটা লাইফ সাইকেল থাকে, একটা নির্দিষ্ট লাইফ সাইকেল থাকে, আপনি খুব দ্রুত প্রজেক্টটাকে গোল এফিসিয়েন্ট ভাবে আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং প্রজেক্টটাকে মোর সাকসেসফুল, এবং এটার যে অবজেক্টিভটা আছে, প্রজেক্টের যে একটা গোল থাকে, এই গোলটাকে আপনি মিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কি? প্রজেক্ট লাইফ সাইকেল। প্রজেক্ট লাইফ সাইকেলের 5টা স্টেপ আছে। 5 স্টেপস ইন দি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস। কোন কোন স্টেপ? প্রথমে হলো যে ইনিশিয়েশন। ইনিশিয়েশনের কাজকে প্রজেক্টটাকে স্টার্ট করা, প্রজেক্টকে চার্টার করা। ঠিক আছে, দেন প্রজেক্টটাকে ইনিশিয়েশন করলে প্রজেক্টটার সম্পর্কে প্ল্যানিং করা। দেন সেকেন্ড স্টেজ কি? প্ল্যানিং করা। প্রজেক্ট প্ল্যান, জেন্ট চার্ট স্কোপ এন্ড বাজেট কমিউনিকেশন প্ল্যান, আরএসিআই ম্যাট্রিক্স, এই জিনিসগুলো রেডি করা। এটা কি? যে একটা প্রজেক্ট সম্পর্কে প্ল্যানিং করা আর কি। হ্যাঁ, প্ল্যানিং করা যে প্রজেক্ট আসলে কিভাবে কিভাবে হবে, প্রজেক্টের টাইম লাইন থেকে শুরু করে সবকিছু রেডি করা এই প্ল্যানিং এর ভিতরে। দেন সবকিছু যখন রেডি হয়েছে, ইনক্লুডিং দি রিকোয়ারমেন্ট গ্যাদারিং, যে আমার এই প্রজেক্টটা বানাইতে গেলে একটা যে রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট গুলো কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে, কি কি প্রয়োজনীয়তা প্রয়োজন করতে পারে আমার প্রজেক্টটা শুরু করতে, এই সকল বিষয়গুলো সম্পর্কে একটা প্ল্যানিং করা এবং এগুলোকে এজ এ ডকুমেন্ট আকারে রাখা। দেন আপনার যখন এই প্ল্যানিংটা সাকসেসফুল হয়ে যাবে, থার্ড স্টেজে যাওয়া, এক্সিকিউশন করা। যে আপনি যেটা ডকুমেন্ট আকারে রেডি করলেন, আপনি যে প্ল্যানিংটা করলেন, এই প্ল্যানিংটাকে এক্সিকিউট করা। ঠিক আছে, এবং এই প্ল্যানিংটা কিভাবে এক্সিকিউট করা, আমার যে টাস্ক আছে, আমার যে স্কোপ গুলো আছে, কোন স্টেজটা আগে করব, কোন স্টেজটা পরে করব, কমপ্লিট ভাবে ওই স্টেজ অনুযায়ী আস্তে আস্তে ধাপে ধাপে কাজ করা। ঠিক আছে, মনিটরিং এন্ড কন্ট্রোলিং। তো আপনার প্রজেক্টটা ধরেন যে আপনার এখানে ধরেন যে একটা কোম্পানিতে, আপনার কোম্পানিতে আপনার প্রজেক্ট, ওই প্রজেক্টে 10 জন কাজ করতেছে। এখন ওই 10 জন, তাদেরকে আপনি প্রজেক্টটা প্ল্যানিংটা করে প্রজেক্টটা তাদেরকে এই এক্সিকিউশনের জন্য তাদেরকে অর্ডার দিয়ে দিলেন, তারা এক্সিকিউশন শুরু করে দিল। বাট তাদেরকে যদি আপনি মনিটর না করেন, তাহলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তখন ডেডলাইন এক্সপায়ার হয়ে যেতে পারে মাঝে মধ্যে, বা তাদের এমনও হইতে পারে যে তারা হয়তো বা অনেক কঠোর পরিশ্রম করতেছে, বাট ডেডলাইনটা সামহাও মিট করতে পারবে না। তো আপনি যদি তাদেরকে মনিটর এবং কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু আপনি মনে করবেন কি যে তারা আসলে প্রজেক্ট নিয়ে কাজ করতেছে না, বাট অ্যাকচুয়ালি তারা কাজ করতেছে, বা প্রজেক্টের টাইমলাইনটা আসলে এক্সপায়ার হয়ে যাবে, এটা নিশ্চিত। তো তখন আপনি যদি শুরু থেকে মনিটর করেন এবং কন্ট্রোল করেন প্রত্যেকটা জিনিস, তাহলে হবে কি যে আপনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে অবগত আছেন। আপনার যারা এই যে প্রজেক্টটা যারা ডেভেলপ করবে, যারা এক্সিকিউশন করবে, তারা কি আসলে প্রজেক্টের টাইমলাইন অনুযায়ী কাজ করতে পারতেছে কিনা, বা প্রজেক্টে আরো রিকোয়ারমেন্ট আসছে, এই জিনিসগুলো হ্যান্ডেল করা। এইটার জন্য আপনাকে মনিটর এবং কন্ট্রোলিং করতে হবে। আফটার এভরিথিং ডান, ক্লোজার অন দ্য কমপ্লিশন, আপনার প্রজেক্টটাকে ক্লোজ করতে হবে। জাস্ট সিম্পল এই 5টা স্টেজ দিয়ে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের প্রজেক্টই ম্যানেজ করা যায় এবং ইমপ্লিমেন্ট করা যায়, সেটা সফটওয়্যার থেকে শুরু করে নানা ধরনের প্রজেক্ট। ঠিক আছে, নেক্সটে আমরা আসি। নেক্সট হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ঠিক আছে, আহ, একটু দাঁড়ান।
Okay, software development life cycle. A software development life cycle is a roadmap for a working on a digital solutions. Digital solution, anything can be a digital solutions for the software related works. ঠিক আছে? So a software development life cycle is a roadmap for a working on a digital solutions. এবং এই সফটওয়্যার ডেভেলপমেন্টটা হলো যে আমরা যখন কোন একটা সফটওয়্যার প্রজেক্ট পাই, ওই প্রজেক্টটাকে কিভাবে কোন কোন স্টেজ নিয়ে কাজ করে থাকে এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ, এই জিনিসগুলো আসলে বলা হয়েছে এখানে, আর কিছুই না। তো এই সফটওয়্যার গুলো আমরা যখন করি, একটা তো দেখলাম যে প্রজেক্টের লাইফ সাইকেল, এটা হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। সফটওয়্যার ধরনের যদি কোনো প্রজেক্ট পেয়ে থাকি তাহলে ওইটার লাইফ সাইকেলটা কি হবে এই বিষয়টা নিয়ে এখানে বলা হয়েছে। এটাকে আমরা অন আদার ওয়ার্ড আমরা কি বলতে পারি, এসডিএলসি ইজ এ ব্লুপ্রিন্ট ডিজাইন ফর এ টিম টু ক্রিয়েট, মেইনটেইন এন্ড ফিক্সড digital products. These steps of a software development life cycle process depend on project size and project goal. ঠিক আছে, এটা কিসের উপর নির্ভর করে? প্রজেক্ট সাইজ এবং প্রজেক্ট গোলের উপর নির্ভর করে। Each step also provide a general map on how should be completed. Software development life cycle allows for having oversearching control over software development process, improving resource management and cost effectiveness, give teams a clear action plan, improve cooperation between the participants. আমরা একটু আরেকটু ইলাবোরেট করে চেষ্টা করি কথাগুলো বলার জন্য, ঠিক আছে? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে 5টা স্টেজ আছে, এই 6টা স্টেজ আছে, ঠিক আছে? প্রথম স্টেজটা কি? প্ল্যানিং করা। এখানে কি কি প্ল্যানিং করা, যে সফটওয়্যারটা সম্পর্কে কি কি প্রয়োজন, সফটওয়্যারটা সম্পর্কে আমার কি কি প্রয়োজনীয়তা রয়েছে, ফাংশনাল নন ফাংশনাল সবকিছু নিয়ে প্ল্যানিং করা। রিকোয়ারমেন্ট গ্যাদার করা, তাই না? রিকোয়ারমেন্ট গুলো কি করা? গ্যাদার করা। রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার হয়ে গেলে, প্ল্যানিং করে রিকোয়ারমেন্ট গুলো যখন গ্যাদার হয়ে যায়, অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস করে ডকুমেন্ট গুলো চেক করা যে আমার যে কন্ট্রাক্টটা হয়েছে, সফটওয়্যারের সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে, যে সফটওয়্যার বানাবো ওনার কাছে, যে ডিলটা হয়েছে, ওই ডিলের এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দিছে, ওই রিকোয়ারমেন্ট গুলো থেকে কোনো রিকোয়ারমেন্ট, এখানে কি কোনো এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে কিনা যেগুলো আসলে আমার ওই ডিলে নাই, এবং এই জিনিস যেগুলো এক্সট্রা আছে এগুলো কি আমি ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা এটা দেখা। যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে মোস্ট কোম্পানিজ দে অফার ক্লায়েন্টস the extra charge price of the other related requires a requirement যে extra modules কোম্পানি অফার করে, প্রাইস বা অফার না, আমি বলতে পারি যে এটা কি করে, যে কোম্পানি তারা চার্জ করে, যে যেহেতু সফটওয়্যারটা থেকে এক্সট্রা কিছু মডিউল এখানে এক্সট্রা আসছে, তাহলে ওইগুলোকে কিভাবে আমরা কিভাবে এগুলোকে আপনারা রাখবেন কিনা, এগুলো এক্সট্রা গুলো আপনার যদি আমাদের এই সফটওয়্যারের সাথে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আপনাদের এই এক্সট্রা চার্জটা দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? মডিউল বেসিস হতে পারে বা ওভারঅল হইতে পারে, যেভাবে আপনি চার্জ করেন বা যেভাবে কোম্পানি চার্জ করে আর কি, ঠিক আছে? দেন ওইটার সাথে কি নেগোসিয়েশন করা। দেন এভরিথিং ডান হয়ে যাওয়ার পর, সবকিছু ডকুমেন্টেড হয়ে যাওয়ার পর, সফটওয়্যারটার ডকুমেন্ট গুলোকে অ্যাকচুয়ালি কার কাছে হ্যান্ড ওভার করা, বলেন তো দেখি? সফটওয়্যার টিমের কাছে হ্যান্ড ওভার করা, তাই না? এখন সফটওয়্যার টিমের যারা ডিজাইন নিয়ে কাজ করে থাকেন তারা এটা ডিজাইনটা করা, যে আমরা প্রথমে কোন কোন স্টেজে কাজ করব, কি কি জিনিসগুলো নিয়ে ডিজাইন করব, বা কিভাবে কাজগুলো হতে পারে। ডিজাইন মিনস ইটস নট লাইক দ্যাট যে আপনাকে ইউআই ডিজাইন করার জন্য বলতে, ডিজাইন মিনস ওভারঅল প্রজেক্টের ডিজাইন করা, যে প্রজেক্টটা কোন কাজগুলো কিভাবে আমরা করব, ঠিক আছে? ইমপ্লিমেন্টেশন করা, ঠিক আছে? দেন হলো যে সবকিছু ডান হয়ে গেলে ইমপ্লিমেন্ট করা, যে আসলে কিভাবে সফটওয়্যারটা রেডি হচ্ছে, সফটওয়্যার গুলোকে প্রসেসের ডেভেলপমেন্ট ফেজে নিয়ে যাও। এখন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেল, সফটওয়্যারটা বানানো শেষ, বা সফটওয়্যারটা কি আসলে সঠিকভাবে বানানো শেষ হয়েছে কিনা সেটার জন্য কি করতে হবে? টেস্টিং করতে হবে না? তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? টেস্ট করতে হবে। তো টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন মানে কি, ওদের যে একটা সফটওয়্যার কোম্পানিতে যে সফটওয়্যার টেস্টার আছে তাদের দিয়ে এই সফটওয়্যারটা, যে নতুন যে সফটওয়্যারটা ডেভেলপ হইলো, ওই সফটওয়্যারটাকে কি করা? টেস্ট করা। টেস্ট করার পরে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেট করা কি? ডিপ্লয় করা, ঠিক আছে? কোথায় ডিপ্লয় করা? কোম্পানির এন্ডে অথবা ক্লায়েন্টের এন্ডে এটাকে ডিপ্লয় করা, যেটা রিকোয়ারমেন্ট ছিল আমার ডিলের সাথে ছিল। দেন এই জিনিসগুলোকে আমি ইন্টিগ্রেট করার পরে বা ডিপ্লয় করার পরে
দেন কোম্পানি 1 ইয়ার বা 2 ইয়ার্স পর্যন্ত এগুলোকে মেনটেন করে। এরপরে কি কোম্পানি চার্জ করে, যে যদি কখনো মেনটেনের প্রয়োজন পড়ে আপনারা ইয়ারলি চার্জ করতে, ইয়ারলি আমাদেরকে টাকা দিতে পারেন ফি, অথবা মডিউল বেসিস আপনারা আমাদেরকে টাকা দিতে পারেন, ঠিক আছে, যখন প্রয়োজন পড়বে। তো ওইভাবে মেনটেন গুলো করা। আবার এমনও হইতে পারে যে ক্লায়েন্টের এন্ড থেকে তাদের যে টিম আছে তারা মেনটেন করবে বাকি সব, ঠিক আছে। দেন এইভাবে আমাদের এই এইচডিএলসি লাইফ সাইকেলটা চলতে থাকে, মানে কমপ্লিট হয় আর কি, মেনটেন্সে গিয়ে এটা কমপ্লিট হয়, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা আসি নেক্সট স্টেজে। নেক্সট স্টেজ হলো যে বেনিফিট অফ ইফেক্টিভ প্রজেক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। একটা প্রজেক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টে ইফেক্টিভ কি কি আছে? ইমপ্রুভ প্রজেক্ট সাকসেস রেট। আমার যদি এই ধরনের প্রজেক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট থাকে, ইফেক্টিভ থাকে, তাহলে আমার বেনিফিট হলো যে প্রজেক্টের সাকসেস রেট খুবই হাই থাকে এগুলোতে। এটা একেবারে প্রুভেন আমাদের বিজনেসের থেকে শুরু করে সব জায়গায়। আমাদের আইটি সফটওয়্যার কোম্পানি যেগুলো ভালো করতেছে তাদের এখানে প্রত্যেকটা জায়গায় তাদের প্রজেক্ট লাইফ সাইকেল তারা মেনটেন করে কাজ করে, প্রুভেন যে প্রজেক্ট সাকসেস রেটটা ইমপ্রুভ হয়, ঠিক আছে। এনহ্যান্স স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশন। স্টেক হোল্ডারদের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আপনি প্রপার ওয়েতে আগাচ্ছেন এবং প্রপার ভাবে প্ল্যানিং গুলো করতেছেন। উইদাউট প্ল্যানিং যদি আগান তাহলে কাস্টমারের ভিতরে একটা ভয় থাকে যে কোম্পানিটা কি আমার প্রজেক্টটা কি মিট করতে পারবে, আমার রিকোয়ারমেন্ট কি মিট করতে পারবে। তো সেজন্য এনহ্যান্স স্টেক হোল্ডার স্যাটিসফ্যাকশন। অপটিমাইজ রিসোর্স ইউটিলাইজেশন। তারা রিসোর্সটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে, টাইমলি ইউটিলাইজ করতে পারে, কোনটা আগে করব কোনটা পরে করব, বা আগে কেন করতেছি পরে কেন করতেছি, প্ল্যানিং গুলো করা। এই যে এই প্ল্যানিং গুলো করার জন্য আসলে আমাদের ম্যানেজমেন্টে বিজনেস অ্যানালিস্টদের প্রয়োজন পড়ে। ইনক্রিজ প্রজেক্ট ভিজিবিলিটি। ট্র্যাকিং প্রজেক্ট প্রোগ্রেস থ্রু ক্লিয়ার ফেজেস ensures transparency and actionability. It helps everyone see how the project is progressing and holds team members responsible for their tasks, ঠিক আছে। তো এটাতে কি প্রজেক্টের ভিজিবিলিটি বাড়ে, অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, ট্রান্সপারেন্সি বাড়ে, এনশিওর করে ট্রান্সপারেন্সি। যেহেতু প্রজেক্টে একটা ট্র্যাকিং আছে, প্রজেক্টে একটা প্রোগ্রেস আছে, নির্দিষ্ট একটা টাইমলাইন ধরে ধরে প্রজেক্টের প্রোগ্রেস আছে, তাই না। সেহেতু এটার কি প্রজেক্টের ভিজিবিলিটি, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে। এখন আমরা আসি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতে কি। একটা তো গেল প্রজেক্ট ম্যানেজমেন্ট বেনিফিট, প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে প্রজেক্ট কিভাবে ম্যানেজ করতে হয়, বাট প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কিছু টুল আছে যারা আইটি সফটওয়্যার যে প্রজেক্ট গুলো আছে এগুলোকে ম্যানেজ করার জন্য। যে আপনার জন্য একটা সফটওয়্যার রেডি করা আছে, ডেডিকেটেড একটা সফটওয়্যার থাকবে আপনার টিমকে হ্যান্ডেল করার জন্য, ওই ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার হেল্পস ট্র্যাক দি স্ট্যাটাস এন্ড প্রোগ্রেস অফ ভেরিয়াস project activities, providing a centralized platform for managing tasks, team collaboration, progress tracking, and reporting. These tools often use code storage to streamline processes and offer real-time insights, making it easier for managers to oversee project effectively. মানে খুবই ক্লিয়ার যে এজ এ প্রজেক্ট ম্যানেজার বা এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে ইমপ্লিমেন্ট করবেন, আপনার আদার্স টিমরাও কিন্তু ওইটাতে জড়িত আছে। তখন আপনার প্রত্যেকটা টিমের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না যে আপনি ওইটা কিরকম করছেন ওইটা কিরকম করছেন। একটা ওইখানে আপনি নির্দিষ্টভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের টাইমলাইনটা দিয়ে দিলেন, আপলোড করে দিলেন ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে, আপনার টিম জানলো এবং টিমের রেসপন্সিবিলিটি তারা জানে, টিম কারা কারা কি কি কাজ করতে হবে, এবং আপনি দেখতেছেন যে ওই টিমের ওই মেম্বাররা ইফেক্টিভ টাইম লাইনের ভিতরে আপনাকে দিতে পারছে কিনা। যদি তাদের ডেভেলপ হয়ে যায় তারা ওই সফটওয়্যারে তারা বলবে যে হ্যাঁ দিস পোর্শন ইজ ডেভেলপড। এখন আপনি ডেভেলপ যেহেতু হয়েছে আপনি তখন ফিজিক্যালি একটু চেক করে আসলেন যে আসলে এটা ডেভেলপ হয়েছে কিনা, ঠিক আছে। তো এই ধরনের কাজগুলো আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে খুব ইফেক্টিভলি পুরো একটা টিমকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো এটার কি কাজ? টাস্ক ম্যানেজ করা, টিম কোলাবোরেশন করতে পারে, প্রোগ্রেস ট্র্যাকিং এন্ড রিপোর্টিং, এই ধরনের কাজগুলো করা যেতে পারে এখানে, ঠিক আছে। যে আপনার কাছে আপনার বস বললো যে আপনি তো একটা প্রজেক্টের সাথে সংযুক্ত আছেন, এই প্রজেক্টের প্রোগ্রেস কি আমাকে এখনই জানান, একটা রিপোর্ট দেন আমাকে। তো আপনি কিন্তু রিপোর্টটা ইমিডিয়েট ক্রিয়েট করতে পারবেন বেসড অন দি প্রোগ্রেস অফ দি টিম মেম্বার্স। তাদেরকে যখন আপনি ডেভেলপ ফেজে আছে তাদের রিকোয়ারমেন্ট গুলো, তারা যখন তাদের প্রোগ্রেস গুলো জানার পরে আপনি তাদেরকে বলতে পারেন, রিপোর্ট করতে পারেন আপনি বসের কাছে সুন্দরভাবে এই সফটওয়্যার থেকে দেখে দেখে, ঠিক আছে। বা ইন্টিগ্রেটিং পপুলার মেথোডোলজিস লাইক কোকোমো মডেল অর এজাইল মডেল। আমাদের এখানে কোকোমো মডেলটা খুব কম ইউজ করা হয়, আমরা এজাইল মডেলটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি।
প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমি এই প্রজেক্টের যে মডেলগুলো আছে মডেলগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অ্যাড্রেসেস কমন চ্যালেঞ্জেস সাচ এস মিস ডেডলাইন, efficient workflows and poor communication. তো আমাদের এই এজাইল মেথোডোলজি বা আদার যে মেথোডোলজি গুলো ইউজ করি, এগুলোর মাধ্যমে আমাদের যে প্রবলেম গুলো হয়, যে ডেডলাইন মিস হয়ে যাওয়া, ইনএফিশিয়েন্ট ওয়ার্কফ্লো, পুয়ার কমিউনিকেশন গুলো হওয়া, এই জিনিসগুলো হওয়া বন্ধ হয় এই মেথোডোলজি গুলো সফটওয়্যারের ভিতরে ইমপ্লিমেন্ট করা থাকে এই মেথোডোলজি গুলো, ঠিক আছে? তো সেজন্য এইভাবে কাজগুলো হয়। সো নেক্সটে আমরা তাহলে যাই একটু, যে টপ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার অফ 2025। 2025 সালে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের যে সফটওয়্যার গুলো খুবই পপুলার, আমাদের আইটি ফার্ম গুলোতে ইউজ হয়, এই সফটওয়্যার গুলো কোন কোন সফটওয়্যার টুল গুলো আছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এখানে হলো যে টপ যে প্রজেক্ট যে ম্যানেজমেন্ট টুল গুলো আছে, এগুলো হলো যে জিরা। জিরাটা খুবই ওয়াইডলি পপুলার, এবং যারা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কোথাও জয়েন করতে চান তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কি জিরা ম্যানেজমেন্ট টুলটাতে কাজ করছেন কিনা, আপনি জিরা ম্যানেজমেন্ট টুলটা সম্পর্কে জানেন কিনা, ঠিক আছে? তো আপনাকে এই জিরা ম্যানেজমেন্ট টুল গুলো সম্পর্কে একটু জেনে যেতে হবে, বা একটু প্র্যাকটিস করে যেতে হবে, বা একটু দেখে যেতে হবে আসলে এগুলো কিরকম কাজ করে। হ্যাঁ, এই জিরাটা কি, এই জিরা টুলে কি কাজ করা যায়? এন এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। এটা একটা এজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল, মানে কি এজাইল মেথোডোলজি ফলো করে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটা। দ্যাট সাপোর্টস, এটা একটা সাপোর্ট করে, কি সাপোর্ট করে? স্ক্রাম, ক্যানবান এন্ড আদার এজাইল মেথোডোলজি। এজাইলের অনেকগুলো মেথোডোলজি আছে, যেগুলোর ভিতরে খুবই পপুলার হলো যে স্ক্রাম এন্ড কানবান। স্ক্রাম দিয়ে পুরো একটা সার্টিফিকেশন এক্সামই দিতে হয় স্ক্রামের উপরে। কেউ যদি স্ক্রাম পারে তার জন্য বেস্ট, ঠিক আছে? স্পেসিফিকলি স্ক্রাম যদি পারে, তো এই ধরনের এই জিনিসগুলো সাপোর্ট করে জিরা টুলে, ঠিক আছে? তো আপনি এই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে যেতে পারেন। ক্লিকআপ, এটা রিসেন্টলি আসছে। রিসেন্টলি বলতে বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে ইউজ হয় নাই, বাট এখন ইউজ করা শুরু করছে আর কি। ক্লিকআপটা অনেকাংশে ফ্রি, আবার অনেকাংশে এটা আবার মানে প্রিমিয়ামও আছে, মানে কিছুটা ফ্রি দেয় আবার কিছুটা প্রিমিয়াম, এই ধরনের আর কি। ক্লিকআপ সাপোর্টস, এখানে কি কি সাপোর্ট করে? এজাইল, স্ক্রাম, ক্যানবান এন্ড হাইব্রিড মেথোডোলজি উইথ কাস্টমাইজেবল ওয়ার্কফ্লো এন্ড স্প্রিন্টস এন্ড ড্যাশবোর্ড। ক্লিকআপে আমি আমি যত আমার কাছে যতটুকু মনে হয়, জিরা থেকে ক্লিকআপ সবচেয়ে বেশি ইউজফুল আরো, ঠিক আছে? তো সেজন্যই আসলে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে কিছু কয়েক বছর পরে জিরা থেকে ক্লিকআপে সবাই কনভার্ট হয়ে যাবে। তারপর স্মার্ট শিট আছে, ভাইজর আছে, কুইক বেস আছে, জান্ট প্রো আছে। ওই যে জ্যান্ট প্রো দিয়ে মানে জান চার্টটা বানায় আর কি, গ্যান চার্টটা বানায় আর কি, ঠিক আছে? ফিকজেম, যেটা ফিগমারই একটা সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আর কি। তো এই টুলগুলো সম্পর্কে না জানলে, প্রথম যদি দুইটা টুল, জিরা, ক্লিকআপ এবং লাস্টের দিকে যে জ্যান্ট প্রো যেটা আছে, এই তিনটা টুল সম্পর্কে যদি আপনি একটু জেনে যান না, আপনার জন্য বেস্ট হবে, ঠিক আছে? স্মার্ট শিটটাও অনেক সময় কাজে লাগে, অনেকে স্মার্ট শিটটা খুঁজে, বাট মোস্ট অফ দ্য কোম্পানিজ ডোন্ট ইউজ দি স্মার্ট শিট, ঠিক আছে? তো মেইনলি সবাই যে কোনো একটা একটা টুল দিলে তো হয়ে যায়, তাই না? সেটা মোস্টলি সবাই জিরা টুলটা ইউজ করে থাকে। আর ক্লিকআপটা এখন অনেকে অ্যাডপ্ট করতেছে আর কি। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কোয়েশ্চেন করতে পারেন। আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিতে পারি। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? কেউ কি আছেন কোয়েশ্চেন করার জন্য? ওকে, আমরা কি বুঝতে পারছি আসলে আজকের সেশনটা এতটুকু পর্যন্ত আমাদের। দাদা একটা ছোট কোশ্চেন ছিল দাদা। জি, আহ, বিভিন্ন যে ডকুমেন্টেশন আমাদের ম্যানেজ করতে হয়, এটার ব্যাপারে কিছু বলবেন কি? এটা ডকুমেন্ট আমাদের টাইপ অন্য সেশনে আছে। এটা আমরা চলমান চলমান ভাবে বলবো। এই সেশন গুলো, এই ডকুমেন্টেশনটা প্রজেক্টেরই কোনো একটা পার্ট, ঠিক আছে? এখন যদি আমি প্রজেক্টটা সম্পর্কে, ওভারঅল প্রজেক্টটা সম্পর্কে না বলি, তাহলে আপনি ওই ডকুমেন্টেশনটা কোন পার্টে গিয়ে, আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলটা যদি পরে পড়াইতাম, তাহলে আপনি বুঝতে পারতেন না যে ডকুমেন্টেশনটা এটা কোন পার্টের একটা অংশ। তখন আপনি কনফিউজ থাকতেন, বুঝতে পারছেন? তো সেজন্য আগে প্রজেক্ট ম্যানেজমেন্টটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেয়া, প্রজেক্ট লাইফ সাইকেল, এসডিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা সম্পর্কে ধারণা দেয়া, দেন ধারণা দেওয়ার পরে আমরা আস্তে আস্তে আসবো, যে আমার অলরেডি এই যে এখানে স্লাইড কিছু বানানো আছে। হ্যাঁ, তো এই যে ওয়াটারফল মডেল, ঠিক আছে, এই এজাইল মেথোডোলজি, তো এগুলো আমরা নেক্সট সেশনে বলবো, বুঝতে পারছেন? তো আমরা আস্তে আস্তে এগুলোতে আগাবো, ডকুমেন্টেশন পার্ট গুলো থেকে আমরা রিয়েল ডকুমেন্টেশনও দেখবো যদি আমাদের সম্ভব হয় আর কি। হ্যাঁ, তো এই ধরনের দাদা, ডকুমেন্টেশন। জি দাদা, স্ক্রাম সার্টিফিকেশনটা নিয়ে যদি কিছু বলতেন। স্ক্রাম সার্টিফিকেশন নিয়ে আমি খুব একটা ভালো বলতে পারবো না। হ্যাঁ,
কারণ আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। তো আমাদের এখানে মোস্টলি আমাদের এখানে এজাইল মেথোডোলজি নিয়ে কাজ করা হয়। এজাইল মেথোডোলজি নিয়ে কাজ করা হয়, বাট এজাইল স্ক্রামের যে পার্টটা ওইটা নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা নাই, ঠিক আছে। বাট আপনারা স্ক্রামটা সম্পর্কে দেখতে পারেন। আমি একসময় মানে এটা শেখা শুরু করছিলাম, বাট সামহাউ ড্রপ করতে হয়েছে আমাকে। কোনো মানে আমি অন্য কোনো কাজ করতে গিয়ে আমার হয়তো বা ওইটা রিকোয়ারমেন্ট ছিল না ওই সময়, অন্য আরেকটা নেসেসারি প্রয়োজনীয়তা চলে আসছে, সেজন্য আর কি, ঠিক আছে। দাদা তো এমনি আপনার কিউরিওসিটির জন্য আর কি, এটা দেখেছি যারা ডিরেক্ট মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেভেলপারদের সাথে কাজ করে, কিন্তু আবার জি বিজনেস অ্যানালিস্ট যারা বিজনেস পার্টটা দেখছে তারা আবার স্ক্রাম বা এসব আবার দরকার হয় না প্র্যাকটিক্যালি। তো এটা কি এরকম মানে স্পেশালাইজেশনের জন্য? স্ক্রামটা অ্যাকচুয়ালি কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট তাদের প্রয়োজন পড়ে না, যারা বিজনেস অ্যানালিস্ট, যারা প্রজেক্ট ম্যানেজার, যারা প্রোডাক্ট ম্যানেজার, এটা হ্যাঁ, তাদের ডেভেলপমেন্টের সাথে। তাদের প্রয়োজন পড়ে। তাদের প্রয়োজন পড়ে কেন প্রয়োজন পড়ে? টিমকে ম্যানেজ করা, টিমকে ম্যানেজ করা, বুঝতে পারছেন? যারা জি সফটওয়্যার ডেভেলপার টিমের ভিতরে যে লিডার থাকে, তাই না? ও জি লিডার লিডার সবসময় প্রজেক্ট ম্যানেজার বা বিজনেস অ্যানালিস্টদের কাছে আহ, তাদের কাজ তাদের দিকে তাকিয়ে থাকে, কখন তারা তাদেরকে একটা ডকুমেন্ট দিবে, তাদেরকে কখন প্রজেক্ট দিবে, দেন তারা কাজ শুরু করে দিবে। এবং প্রজেক্টের ডকুমেন্টে কি থাকে? প্রসেস গুলো লেখা থাকে। তো ওখানে কিছু মেথোডোলজি ওয়াইজ প্রসেস গুলো লেখা থাকে, যে এজাইল মেথোডোলজি ওয়াইজ যদি প্রসেস লেখা থাকে তাহলে এজাইল মেথোডোলজি ওয়াইজ এই যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে তারা কাজ করবে। আর যদি ওয়াটারফল মডেল হয় তাহলে ওয়াটারফল মডেল অনুযায়ী কাজ করবে। এখন এজাইল মেথোডোলজিতে স্ক্রাম আছে, কানবান আছে, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন ধরনের মেথোডোলজি আছে বা মডেলের সাব মডেল আছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো হলো যে কতটা ইফেক্টিভলি কোন কোম্পানিটা কি ফলো করে, ঠিক আছে। এই জিনিসটাই অ্যাকচুয়ালি মানে কি বলবো, যে অ্যাকচুয়ালি এই জিনিসটা ওইভাবে কাজ করে আর কি। তো আপনার এখানে যদি ওই কোম্পানি যদি ফলো করে যে না, এই কোম্পানিতে আমি আমি যে এখন যে ক্লায়েন্টটা পাইছি এর কাছে আমি স্ক্রাম মেথোডোলজি ওয়াইজ আমি কাজ করব, ঠিক আছে, দেন তারা স্ক্রাম ওয়াইজ যায়। আর কেউ যদি বলে যে না, আমি এখানে এটা যেহেতু ছোট প্রজেক্ট আমি ওয়াটারফল মডেল অনুযায়ী কাজ করবো, তখন ওয়াটারফল মডেল অনুযায়ী। তো সেজন্য আসলে স্ক্রামটা ওয়াইডলি স্ক্রাম নিয়ে যখন যারা কাজ করে তারা হলো যে বড় বড় সফটওয়্যার নিয়ে কাজ করে যখন, তখন স্ক্রাম মেথোডোলজিটা ইউজ করাটাই ভালো আর কি। স্ক্রাম এজাইল মেথোডোলজি এই জিনিসগুলো প্রয়োজনীয়তা আছে আর কি, ঠিক আছে। জি ক্লিয়ার দাদা। আপনার বিষয়টা? জি আর জি যদি থ্যাংক ইউ। আর যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনার আরেকটা বিষয় বলি, এখানে যে প্রত্যেকটা স্লাইড, এই প্রত্যেকটা স্লাইড কিন্তু ইন্টারভিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা স্লাইড ইন্টারভিউর উপর ভিত্তি করে রেডি করা, ঠিক আছে। বিষয়টা হলো যে এই যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি বাইরে থেকে সবকিছু শিখতে পারবেন না, বুঝতে পারছেন? বাইরে আপনি অনেক কিছুই পাবেন না। যেমন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, এই জিনিসটার নামটা শুনছেন? ইউএটি, এই সম্পর্কে অনেকে জানে না, ঠিক আছে। তারপরে তারপরে আরো অনেক ডকুমেন্ট আছে, এসআরএস বিআরএস, এই ধরনের নানা ধরনের ডকুমেন্ট, টেন্ডার বিওকিউ। এখন টেন্ডার বিওকিউ যে জয়েন করে নাই ওই ধরনের কোম্পানিতে যে বিজনেস অ্যানালিস্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট হিসেবে বা ম্যানেজার হিসেবে, তাহলে সে তো ওই কাজটা পারবে না, তাই না? তো মোস্টলি যারা আছেন তারা আসলে এই সম্পর্কে জানে না। তো আমাদের এখানে যে ধারণাটা, আমাদের এখানে যে সিরিজটা চলবে, প্রজেক্টের যে সিরিজটা বা এই কোর্সের যে সিরিজটা, এই সিরিজটা মেইনলি আপনাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা এবং এই প্রত্যেক সম্পর্কে একটা ধারণা দেওয়া, বেসিক ধারণা। যেমন এডুকেশন লাইফ, ইউনিভার্সিটি আপনাদেরকে কি আপনাকে বেসিক ধারণাটা দেয় না? পরবর্তীতে আপনারা কি অ্যাডভান্স হওয়ার জন্য আপনারা অন্যান্য জায়গায় কাজ করেন না? কাজ করে তো আপনার নিজেদেরকে এক্সপিরিয়েন্স করেন, তাই না? তো আমরা ওই জিনিসটা করতেছি এই জায়গায়। থিওরির কাজটাই হলো যে এই জিনিসটা, থিওরিতে আমরা যদি পুরোটাই পড়াইতাম, সবকিছুই যদি আমরা পড়াইতে পারতাম, তাহলে এটা শুধুমাত্র এই বিজনেস অ্যানালিস্ট নিয়ে আলাদা একটা কোর্স করানো যাইতো, বুঝতে পারছেন? যেখানে মাল্টিপল মডিউল থাকতো। এজাইল মেথোডোলজি নিয়ে আলাদা একটা মডিউল হইতে পারে, বুঝতে পারছেন? ওয়াটারফল মডেল নিয়ে আলাদা একটা মডিউল হইতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলাদা মডিউল হইতে পারে। যেমন ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল, বাংলাদেশ ব্যাংক প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল, এই ধরনের ম্যানেজমেন্ট লাইফ সাইকেল পর্যন্ত আছে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে হলো যে ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে আসলে বিজনেস অ্যানালিস্টরা কি কি ধরনের কাজগুলো করে থাকেন, কি কি ধরনের প্রবলেম গুলো ফেস করেন, কি কি জিনিসগুলো সম্পর্কে তাদের জানতে হয়, ঠিক আছে। আপনারা কোম্পানিতে জয়েন করার পর আপনারা নিজেরা এই জিনিসগুলো শিখে নিতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে। বাট কোম্পানিতে তো আগে জয়েন করতে হবে না? জয়েন করার জন্য আপনাদেরকে আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে যে আপনারা জানেন, আপনারা এটা সম্পর্কে একটু হলেও ধারণা আছে, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার আপনাদের? আর কারো কি কোনো কোয়েশন আছে যে কোনো টপিক বিষয়ে, এই বিজনেস অ্যানালিস্ট রিকোয়ারমেন্ট বিষয়ে? কারো কি কোনো কোয়েশন আছে? কোয়েশন না থাকলে আমরা এখানে শেষ করে দিচ্ছি নাকি?
তো আপনারা কিছু বলতেছেন না? দাদা এই লিন নিয়ে কিছু দেখাবেন নাকি? লিন লিন নিয়ে আমি দেখাচ্ছি না। লিন সিক্স সিগমা যেটা আছে, খুবই Six ইন্টারেস্টেড Sigma, ছিলাম আর কি এটা নিয়ে এটা ইন্টারেস্টেড, ঠিক আছে, বাট এটা আমাদের বিজনেস অ্যানালিস্টদের প্রয়োজন পড়ে না। এটা মেইনলি যারা ওই যে বললেন যে industrial ইন্ডাস্ট্রিয়াল যে নলেজ গুলাতে ওই ক্ষেত্রে বললাম আর কি, যে ইন্ডাস্ট্রিয়াল নলেজে যদি বলতে ইন্ডাস্ট্রি তো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে, তাই না? হ্যাঁ ফর এক্সাম্পল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমাদের লিন সিক্স সিগমা নলেজটার প্রয়োজন পড়ে। তারপরে আবার যে যারা ওই যে কি বলে যে যারা সিভিল ইন্ডাস্ট্রি যেটা আছে বা আর্কিটেকচার ইন্ডাস্ট্রি, তাদের এখানে লিন সিক্স সিগমার প্রয়োজনীয়তা পড়ে, তাদের এখানে ডিল হ্যান্ডেল করতে। তো ইস্যু তো আছে, ফুড ইন্ডাস্ট্রিতে তো আছে, কিছু ফুড ইন্ডাস্ট্রিতেও ফুড ইন্ডাস্ট্রিতে প্রয়োজন আছে। তারপরে হলো যে এই যে ওই যে লাইন নিয়ে যারা কাজ করে না, যে গ্যাসের লাইন নিয়ে যারা কাজ করে, বিভিন্ন যে গ্যাসের প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, এই ধরনের প্রজেক্ট গুলোতে লিন সিক্স সিগমা লাগে। তারপরে এই যে কনস্ট্রাকশন রিলেটেড, যে মেট্রো রেল কনস্ট্রাকশন, তারপরে এই যে বড় ধরনের যে ওভারব্রিজ বানানো, ওভারব্রিজটা না, ওভারব্রিজে লাগে না, ঠিক আছে, লাগে হলো যে ফ্লাইওভারে লাগে, ফ্লাইওভার রিলেটেড বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে লিন সিক্স সিগমা মডেল গুলো ফলো করা হয় বা ওইখানকার মেথোডোলজিস গুলো ইমপ্লিমেন্ট করা হয়। বাট স্পেসিফিক্যালি বিজনেস অ্যানালিস্টদের প্রয়োজন আছে হলো যে আইটি ইন্ডাস্ট্রিতে বেশি প্রয়োজন হয় বিজনেস অ্যানালিস্টদের। আপনি শুধুমাত্র যদি বিডি জবসে সার্চ দেন বিজনেস অ্যানালিস্ট, দেখবেন এখানে 90%, 99% সবগুলো, 99% আমি 100% বলতেছি, সবগুলো আইটি ফার্ম। আচ্ছা, বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন যে এদের বিজনেস অ্যানালিস্টদের প্রয়োজনীয়তা কিরকম রয়েছে, এটা কি জবের অপরচুনিটি কিরকম, জবের অপরচুনিটি সেই 10 বছর আগে থেকেই আছে, অনেক অনেক বেশি আছে বিজনেস অ্যানালিস্টদের। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা জানি না বিষয়টা। কেউ কি কিছু বললেন? অর্পকের জন্য বলবে মনে হয়। যারা ডেটা অ্যানালিস্ট, আমি কি লিখছে? হ্যালো ভাই, আমি বলতেছিলাম যে যারা ডেটা অ্যানালিস্ট জব প্রোফাইলে অ্যাপ্লাই করবে, তো তাদের আজকের ক্লাস থেকে কোন মডিউলগুলো ইম্পর্টেন্ট? সবগুলো, এখানে যা যা আছে সবগুলোই জানা দরকার। তো যদি তারা জানে, কেন জানার জন্য বললাম যে আপনি কি শিওর যে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে প্রথম জবটা পাবেন? আপনি কিন্তু শিওর না। বুঝতে পারছেন বিষয়টা? তো আমাদের এখানে দুটো রোল কিন্তু পড়ানো হচ্ছে, দুটো জবের জন্য আপনাদের এখানে পড়ানো হচ্ছে। একটা কি ডেটা অ্যানালিস্ট, একটা হলো যে বিজনেস অ্যানালিস্ট। দুটোর জন্য আপনাদেরকে অ্যালাইন করে পড়ানো হচ্ছে। দুটোর ভিতরে কিছুটা রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করার আছে, যে একটা হলো যে টেকনিক্যাল, আমাদের যে অ্যানালিটিক্যাল স্কিলটা ডেটা অ্যানালিস্টদের থেকে আসতেছে, আর বাকি যে ডকুমেন্টেশন, এই নলেজটা এখান থেকে পাচ্ছেন। তো আপনাদের দুটোই আপনার গ্যাপ ফিল আপ হচ্ছে। তো আপনারা যে আপনার দুটো জবের জন্য আপনার নিজেদেরকে যেন প্রিপেয়ার করতে পারেন, সেজন্য আমাদের এই কোর্সটা। ঠিক আছে? ক্লিয়ার? আপনার বিষয়টা বুঝতে পারছেন? যে ওই যে যেমন আসমিন ভাই যে ইন্ডাস্ট্রিতে আছেন, বা উনার যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা উনি যে ইন্ডাস্ট্রিতে আছে, ওই ইন্ডাস্ট্রিতে যদি উনার একটা এক্সপিরিয়েন্স থাকে, ওই এক্সপিরিয়েন্সটাকে উনি কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজে লাগাইতে পারে। এমন না যে উনাকে আইটি ইন্ডাস্ট্রি থেকে হইতে হবে, বাট উনি যদি এই বিজনেস অ্যানালিস্ট রোলটা সম্পর্কে জানতে পারে, তাহলে কিন্তু উনাকে বিজনেস অ্যানালিস্টটা নিতে পারে বিজনেস অ্যানালিস্ট হিসেবে। মজার বিষয় কি, ডেটা অ্যানালিস্টদের থেকে বিজনেস অ্যানালিস্টদের স্যালারি বেশি হাই। বুঝতে পারছেন? এদেরকে অনেক বেশি রিচ এদের স্যালারি, কারণ এদেরকে কি একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, একটা প্রজেক্ট ম্যানেজারকে হায়ার করতে গেলে অনেক টাকা লাগে, 2 লাখ 3 লাখ টাকা। একটা পিএমপি সার্টিফাইড একটা প্রজেক্ট ম্যানেজারকে বাংলাদেশে যদি নেয় 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা দিতে হয়। ওই জায়গায় আপনাকে যদি দুইজন বিজনেস অ্যানালিস্ট রাখে, জুনিয়র বিজনেস অ্যানালিস্ট যদি রাখে, আর দুইজনে যদি প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারে, তাহলে তো তার এই যে ধরেন যে তাদেরকে 40,000 বা 50,000 টাকা দিয়ে রাখলো, তার ওইদিকে 1.5 লাখ 50,000 টাকা সেভ হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? বিজনেস অ্যানালিস্টদের রিকোয়ারমেন্ট আগে থেকেই ছিল, এখনো আছে, এবং এটা থাকবে। ঠিক আছে? ডেটা অ্যানালিস্টটা যেহেতু একটা ইভলভিং, আমাদের বাংলাদেশে ইভলভিং একটা রোল, এটাতে আপনি হয়তো বা পরবর্তীতে 3 বছর বা 4 বছরের ভিতরে আপনি হয়তো জব পাবেন, বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে এই কোর্সটা কমপ্লিট করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন, এমনও হইতে পারে আপনার। বুঝতে পারছেন? তো অপরচুনিটি এটাতে সবচেয়ে বেশি, হাই
হাই চান্স এটা, কারণ জব এটাতে সবচেয়ে বেশি, জবের অপরচুনিটি সবচেয়ে বেশি, জবের রোল প্রত্যেকদিন জবের রোল এই পাবেন আপনি, বিডি জবস প্রত্যেকদিন জবের জন্য পোস্ট দেওয়া হয়। ডাটা অ্যানালিস্ট হিসেবে কোন একটা সেশনাল ভাবে ওরা পোস্ট দেয়, নভেম্বরে পাবেন, 9 জুন থেকে জুলাইয়ের ভিতরে পাবেন, তাই না? বাট বিজনেস অ্যানালিস্টদের প্রত্যেক মাসে নেয়। কারণ কি, এই যে বিজনেস অ্যানালিস্টদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, তখন তারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে তাদেরকে নিয়ে যায়, অন্য কোম্পানি মানে বেশি টাকা দিয়ে নিয়ে যায় আর কি, তখন তাদেরকে আবার এই জায়গায় নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আর বিজনেস অ্যানালিস্ট থেকে আপনি আবার ভালো পজিশনে যেতে পারেন, এই যে ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, বিপি, তারপরে এই যে তারপর আরো যে সিনিয়র এসবিপি, এই ধরনের রোলে আপনি যেতে পারেন, ঠিক আছে। ব্যাংকিং সেক্টরে এই রোলগুলো এই অ্যাপ্লাই আছে, ঠিক আছে। হয়তো বিজনেস অ্যানালিস্ট হিসেবে নেয় না, ওদেরকে মানে কোর এসবিপি হিসেবে নিয়ে যায়, বা সিনিয়র সিনিয়র কি বলে সিনিয়র অফিসার হিসেবে নিয়ে যায়, যারা অ্যাকচুয়ালি ওই ধরনের কাজগুলো করে তাদেরকে এই ধরনের, বা এই যে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিয়ে যায়, তারপর এই ধরনের নানা ধরনের সিনিয়র রিস্ক অ্যানালিস্ট, তারপরে রিস্ক অ্যানালিস্টই মেইনলি নিয়ে যায়, ব্যাংকের যে রিস্ক অ্যানালিস্টদেরকে নিয়ে যায় বা অডিট অ্যানালিস্টদেরকে নিয়ে যায়, তারা অ্যাকচুয়ালি এই বিজনেস অ্যানালিটিক্স এর কাজও তাদেরকে করতে হয়। বুঝতে পারছেন? তো এটার অপরচুনিটি কিন্তু বেশি, আর যাদের বেশি এক্সপিরিয়েন্স আছে তাদের বেশি আরো অপরচুনিটি বেশি। যেমন আমারও এক্সপিরিয়েন্স আছে, আমি ডাটা অ্যানালিস্টদের থেকে আমি বেশি প্রিফারেবল হলো যে বিজনেস অ্যানালিস্টের জন্য। বুঝতে পারছেন? তো এখন আমি যদি ডাটা অ্যানালিস্টের জন্য বেশি ট্রাই করি, আমি ডেফিনেটলি পাবো, বাট মোর ওভার আমার বেশি চান্স হলো যে বিজনেস অ্যানালিস্ট জবে আমাকে নেওয়া, ঠিক আছে, কারণ আমার এক্সপিরিয়েন্স এটাতে বেশি। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার আপনাদের? আর কোন কোয়েশ্চন আছে? আচ্ছা ভাইয়া, এই ইন্ডাস্ট্রি স্পেসিফিক কি হওয়ার প্রয়োজনীয়তা বেশি, যেরকম আইটি ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর বা হচ্ছে ফার্মাসি সেক্টর, নাকি এগুলা সুইচ করাটা ইজি? আপনি হয়তোবা সুইচ করতে পারবেন ইন্ডাস্ট্রি বেসিসে, বাট সব জায়গায় আপনাকে আইটি নিয়ে কাজ করতে হবে, সোজা কথা, মোদ্দা কথা। জি জি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। যে আপনি 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 ফার্মাতে ঢুকলেন, আপনি একটা আইটি ফার্ম থেকে ফার্মাতে গিয়ে ঢুকলেন, ওখানে বিজনেস অ্যানালিস্ট হিসেবে ঢুকলেন, বাট ওখানে আইটি সফটওয়্যার নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওরা একটা হয়তো সফটওয়্যার ডেভেলপ করতেছে, আপনাকে ওখানে বিজনেস অ্যানালিস্ট হিসেবে নিয়ে যাচ্ছে, তখন আপনাকে ওই কোম্পানির যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আপনার সফটওয়্যার টিমের সাথে বসে আপনাকে প্রজেক্টটা প্ল্যান করা, ঠিক আছে। কিন্তু দাদা সেখানে তো ফার্মা সম্পর্কে তার বিজনেস আইডিয়া থাকতে হবে না, মার্কেটে কোন ওষুধ এক্স্যাক্টলি ওই যে সেজন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম না, যে একটা ইউনিভার্সিটি যখন প্রজেক্টটা চাচ্ছে, তখন ওই ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রি সম্পর্কে তাকে জানতে হবে না, ওই ইউনিভার্সিটি কিভাবে কি কাজ হচ্ছে। এটা এখন এই এক্সপেরিয়েন্সটা কিভাবে আসে? ওই এক্সপেরিয়েন্সটা আসে হলো যে সে ডে টু ডে সে যখন প্রজেক্ট গুলো করতে থাকবে, ঠিক আছে। এবং শুধুমাত্র ওইভাবে না, ওইটা একেবারে তাকে যে একেবারে নলেজটা থাকতে হবে এরকম না, সেজন্যই বলছে যে আপনাকে আসলে অ্যানালিটিক্যাল থিংকিং থাকতে হবে। আপনাদের এই যে কোর কম্পিটেন্সিস এ কি বলা হয়েছে, কোর কম্পিটেন্সিস এ একটা অংশ ছিল না, এই যে প্রবলেম সলভিং এন্ড গুড অ্যানালিটিক্যাল স্কিল। আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে সে কি চাচ্ছে, ওই জিনিসটাকে আপনাকে ওইভাবে ফাংশনাল করতে হবে। বুঝতে পারছেন? সে যাই বলুক, একটা ফার্মা থেকে সে যাই বলুক, ওটা তো টেকনোলজিতে আসবে, তাই না, কনভার্ট হবে টেকনোলজিতে। আপনি টেকনোলজিতে যদি ভালো মতো বুঝতে পারেন, তাহলে আপনি যেভাবে হোক ওইটাকে কনভার্ট করতে পারবেন। বুঝতে পারছেন? সে ধরেন যে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে এই প্রভিডেন্ট ফান্ড নিয়ে, আমি ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জানলাম না, বাট আমি তো ওইখানকার যারা অ্যাকাউন্টে যারা কাজ করে অফলাইনে, তারা কিভাবে এই প্রভিডেন্ট ফান্ডটা ম্যানেজ করে, কিভাবে ম্যানেজ গুলো করে, এই জিনিসটাকে আমি ওর কাছ থেকে জেনে নিতে পারবো না? জেনে কি আমি ওটাকে ডকুমেন্টেড করতে পারবো না? কিভাবে টেকনোলজি থেকে এটা অ্যাপ্লাই করবে? এটা তো ইয়ার ব্যাপার, এই যে সফটওয়্যার টিমের ব্যাপার। আমাকে এটা সুন্দরভাবে ডকুমেন্ট করতে হবে, ইউজ কেস গুলো রেডি করতে হবে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? সেজন্য আমাদের এটা একটা লং সিরিজ হবে, যে আমরা প্রত্যেকটা জিনিস বুঝবো কিভাবে আসলে অ্যানালাইসিস গুলো করতে হয়, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল গুলো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা সেশনে আমরা নতুন নতুন কিছু শিখবো আর কি, ঠিক আছে। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা আজকে এইখানে শেষ করে দিচ্ছি নাকি? কারো যদি কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, আমি তাহলে স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট ওয়েডনেসডেতে আবার জয়েন করব। সবাই ভালো থাকবেন।